মেহেদী আর রাফিউল মাহমুদ, আপনাদের নামের শেষে আপনারা স্টুডেন্ট আইডি অ্যাড করেন। হুম, 20 জনের মতো চলে আসছে, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, কেউ কি একজন আমাকে একটু মনে করে দিতে পারবেন? গত ক্লাসে আমরা সিগন্যালের টাইম শিফটিং পড়েছিলাম। শুধু টাইম শিফটিং, আর কিছু পড়িনি? তো কন্টিনিউয়াস সিগন্যালস আর হচ্ছে ডিসক্রিট সিগন্যালস পড়েছিলাম। সিগন্যালের ক্লাসিফিকেশন দেখছিলাম, সেটার মধ্যে কন্টিনিউয়াস সিগন্যাল ছিল, ডিসক্রিট সিগন্যাল ছিল, ওয়ান ডিমেনশনাল, টু ডিমেনশনাল সিস্টেম সিগন্যাল ছিল। তো আপনারা জি স্যার। ওই লেকচারটা রিভিউ করবেন, ঠিক আছে? আমাদের 21 তারিখ ক্লাস টেস্টের ডেট ঠিক করা হয়েছে, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলার জি ছিল, স্যার। একটু মনে করি। ও হ্যাঁ, আপনাদের মিড টার্মের তো মেকআপ পরীক্ষা আছে অনেকেরই 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, তাই না? জি স্যার। আপনারা আমাকে জি স্যার। বলছিলেন যে ওই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতেছেন যে আপনাদের ক্লাস হবে না, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ক্লাস হবে। এটা কি আপনারা অলরেডি জানতেন? না স্যার। না স্যার, জানতাম না। আচ্ছা, আপনাদের ক্লাস হবে, ক্লাসের ফাঁকে ফাঁকে মিড টার্ম পরীক্ষা হবে, এটা ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে। এখন আমাদের আজকে ফ্যাকাল্টি মিটিং আছে, তো আমি এখান থেকে আরো একটু শিওর হয়ে নিব। তবে আমি যতদূর জানি যে আপনাদের ক্লাস হবে। স্যার মিড টার্ম, ক্লাস কিভাবে হয়? কারণ পরীক্ষার ভাইবা নিতে বহুত সময় লাগে স্যার। হ্যাঁ, আমিও তো সেটা চিন্তা করতেছি, বহুত সময় লাগে। আমার তো নিজেরই মিড টার্ম পরীক্ষা আছে 18 আর 19, এই 2 দিন। আর তো আমাদের এখন স্যার এমনিতে স্টুডেন্ট বেশি স্যার, সে সকাল থেকে শুরু করলে স্যার দুপুর হয়ে যায় স্যার, টানা যদি নিতে হুম, থাকে তাও। দুপুর কি বলিস স্যার, আমাদের রাত হয়ে যায়, 2 শিফটে পরীক্ষা নেওয়া লাগে। এখন দেখি মাঝখানে আজকে এই ডিপার্টমেন্টাল রাত। মিটিং কি বলে। যদি ডিপার্টমেন্টাল মিটিং এ এগ্রি করে যে না, পরীক্ষার সময় ক্লাস হবে না, তাহলে খুব ভালো। আমিও বোঝানোর চেষ্টা করব যে জি পরীক্ষার স্যার, সময় আসলে আপনারা ক্লাস একটু করা বললেন সম্ভব যে না। আসলে হয় না, আর হ্যাঁ, যে স্টুডেন্ট, যেখানে স্টুডেন্ট বেশি সেখানে তো পসিবলই না।
হ্যাঁ, আমারও নিজেরও যে ২ টা ক্লাসে পরীক্ষা প্রত্যেকটাতে ৪২ জন করে স্টুডেন্ট। তো তাহলে আমার তো পক্ষেও আপনার ক্লাস নেওয়া বিকালের আগে শেষ হবে না, এমন হ্যাঁ, অবস্থা। এখন দেখি আজকে কি বলে। তারপরেও আপনারা মানে জাস্ট আপনাদেরকে জানায় রাখলাম যে প্রিলিমিনারি ডিসিশন হলে গিয়ে ক্লাস হবে। ঠিক আছে? আর আমরা চেষ্টা করব ক্লাস না নেওয়ার জন্য। বাকিটা এখন অথরিটির হাতে। আচ্ছা, ঠিক আছে। আম তাহলে চলেন আজকে আমরা জাস্ট আজকের লেকচারটা শুরু করব গত ক্লাসের রিক্যাপ থেকে। গত ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়েছিলাম আপনারা তো অলরেডি বললেন যে গত ক্লাসে আমরা টাইম শিফটিং বিহেভিয়ার দেখছিলাম যে আ কিভাবে একটা সিগন্যালকে সার্টেন একটা ইন্টিজার পরিমাণ আমরা টাইম ডিলে করাইতে পারি বা অ্যাডভান্স করাইতে পারি। সেটার কতগুলো এক্সাম্পল আপনারা বই থেকে এবং স্লাইড থেকে দেখছিলেন এবং আমি আশা করি যে শেষের দিকে আপনাদের ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হয়ে আসছিল। এরপরে টাইম শিফটিং এর পরে আমরা যে জিনিসটা দেখছিলাম একদম ফাইনালি সেই জিনিসটা ছিল হলো গিয়ে টাইম স্কেলিং। টাইম স্কেলিং এ আমরা যে জিনিসটা পড়ছিলাম যে কিভাবে একটা সিগন্যালকে টাইমের অ্যাক্সিস এ কম্প্রেস বা এক্সপান্ড করা যায়। সেই জিনিসটার উদাহরণ হিসাবে আমরা অসিলোস্কোপের ব্যাপারটা মনে করছিলাম যে অসিলোস্কোপে কিভাবে আমরা একটা নব ঘুরায়ে সার্টেন একটা সিগন্যালকে বড় করে বা ছোট করে দেখতে পারি টাইমের রেসপেক্টে। ঠিক আছে? সো টাইম স্কেলিং এর সূত্রটা আমাদের কি ছিল যে আমাদের ফর্মটা থাকবে হলো গিয়ে ফাংশন, ফাংশন যেটা ওই ফাংশনটার ভ্যালু সমান xat, যেখানে a টা হলো গিয়ে আপনার এই স্কেলিং ফ্যাক্টর। ঠিক আছে? এটা হলো কি স্কেলিং ফ্যাক্টর। এটা যদি 1 এর থেকে বড় হয় তখন আমরা যেটা বলব যে সিগন্যালটাকে কম্প্রেস করা হইতেছে। আর যদি এটা 1 এর থেকে ছোট হয় তখন আমরা বলব যে সিগন্যালটাকে এক্সপান্ড করা হইতেছে। এখন আপনার এমনও তো হতে পারে যে এটা নেগেটিভ হইতে পারে, তাই না? এর মানটা আপনার নেগেটিভও হইতে পারে। মনে করেন এর মান -3 হইতে পারে, -2 হইতে পারে। তো এর মানটা যদি নেগেটিভ হয়, ফার্স্ট অফ অল নেগেটিভ হলে আপনারা বুঝবেন যে সিগন্যালটা রিভার্স হয়ে যাবে। রিভার্স হয়ে যাবে মানে পজিটিভ 1 এর জন্য যেই ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা এখন নেগেটিভ 1 এর জন্য হয়ে যাবে। পজিটিভ 2 এর জন্য যে ভ্যালুটা ছিল সেটা এখন নেগেটিভ 2 এর জন্য হয়ে যাবে। মানে ফার্স্ট অফ অল সিগন্যালটা রিভার্স করবে। রিভার্স করার পরে তারপর আপনার যে স্কেলিং ফ্যাক্টর আছে, সেই স্কেলিং ফ্যাক্টর অনুযায়ী আপনার আইদার কম্প্রেস অথবা এক্সপান্ড করা হবে। তো সেটার একটা উদাহরণ যদি আমরা এই ছবিতে দেখি, তো ছবিতে আপনার অরিজিনাল xt দেওয়া আছে। ঠিক আছে? অরিজিনাল xt টা দেওয়া আছে। xt টা হলো গিয়ে এরকম যেটা -1 এ 0, -1 এ গিয়ে 0, তারপরে হলো গিয়ে আপনার 0.5 এ গিয়ে হলো গিয়ে 1 এবং 0 তে হলো গিয়ে 0.5, তারপরে 1 এ গিয়ে হলো গিয়ে 0.5 আর 1 এ গিয়ে আবার 0। এখন এই জিনিসটাকে আপনার x2t যদি বের করতে হয়, কেউ কি বলতে পারবেন x2t তে কি আমার কম্প্রেশন হবে না এক্সপানশন হবে? এটাকে ছোট করা কম্প্রেশন হবে স্যার। কম্প্রেশন হবে। সবসময় মনে রাখবেন যে আপনার যে ইন্টিজারটা দেওয়া আছে মানে সরি স্কেলিং ফ্যাক্টরটা দেওয়া আছে, এটা যদি ভগ্নাংশ না হয়, পূর্ণ সংখ্যা যদি হয়, তখন আপনি অবশ্যই জানবেন যে এটার কম্প্রেশন হইতেছে। ঠিক আছে? মানে কম সময়ের মধ্যে আপনি সবগুলো ইনফরমেশন দেখাবেন। ছোট স্কেলের মধ্যে বেশি ইনফরমেশন দেখাবেন। সো স্বাভাবিকভাবে কম্প্রেশনটা আমরা কিভাবে করব? কম্প্রেশনটা আমরা করব যে সবগুলো ভ্যালুকে আমরা ২ দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে -1 এর জন্য যেই ভ্যালুটা আমরা পাইছিলাম সেটা আমরা এখন পাবো 0.5 এর জন্য, -0.5 এর জন্য। তাহলে দেখেন -1 এর জন্য যে ভ্যালুটা আমরা পাইছিলাম, সেই ভ্যালুটা আমাদের চেপে চলে আসলো -0.5 এর জন্য। আর 0.5 এর জন্য -0.5 এর জন্য যে ভ্যালুটা ছিল স্বাভাবিকভাবে সেটা চলে আসবে -0.25 এর জন্য। ঠিক আছে? মানে সবকিছু ২ দ্বারা ফ্যাক্টর হয়ে যাবে। সবগুলাকে আমরা ২ দ্বারা স্কেল করব। সিমিলারলি আপনার যদি এই জিনিসটাকে বলা হয় xt/2 বের করতে, তাহলে আমরা যদি ইনটিউশন খাটাই তাহলে ইনটিউশনই আমাদেরকে বলবে যে এই জিনিসটা এক্সপানশন হবে। এক্সপানশন এর ফ্যাক্টরটা কি হবে? 2। তার মানে পুরো টাইম স্কেলটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। তাহলে -1 এর যে ভ্যালুটা ছিল সেটা চলে যাবে -2 তে, -0.5 এর ভ্যালুটা চলে যাবে -1 এ। সিমিলারলি পুরো সিগন্যালটা এভাবে ফলো করবে। এখন কোয়েশ্চেন হলো গিয়ে স্কেলিং ফ্যাক্টরটা যদি -1 হয় তাহলে কি হবে? x - t যদি হয়, স্কেলিং ফ্যাক্টরটা যদি নেগেটিভ এর দিকে হয় তাহলে কি হবে? তাহলে সিম্পলি যেটা হবে যে পজিটিভ এর ভ্যালুগুলো নেগেটিভ এ চলে আসবে আর নেগেটিভ এর ভ্যালুগুলো রিভার্স। জাস্ট ফ্লিপ করবে। আপনারা কেউ যদি ফটোশপে কাজ করেন বা মোবাইলেও ইনফ্যাক্ট যদি কোনো ছবিকে আপনারা ফ্লিপ করেন, মানে বাম দিকের ইনফরমেশনটা ডান দিকে চলে যাবে, ডান দিকের ইনফরমেশনটা বাম দিকে চলে যাবে। অনেকে এটাকে মিরর করা বলে। আপনারা যদি মোবাইলের কোনো অ্যাপ ইউজ করে থাকেন ফটো এডিটিং বা অন্য কিছু, দেখবেন যে এরকম ফ্লিপ একটা অপশন আছে। তো ফ্লিপ অপারেশন আর কিছুই না, জাস্ট একটা এক্সিস এর পজিটিভ সাইডের ইনফরমেশনকে নেগেটিভ সাইডে রিপ্রেজেন্ট করে, নেগেটিভ সাইডের ইনফরমেশনকে পজিটিভ সাইডে রিপ্রেজেন্ট করে। তাহলে আপনারা কি এই টাইম স্কেলিং এবং রিভার্সাল
এই জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা। জি তো স্যার। টাইম রিভার্সালটাই এখানে আলাদা করে লেখা হয়েছে। টাইম রিভার্সালটা আসলে টাইম স্কেলিং এরই একটা স্পেশাল একটা ব্রাঞ্চ। যেটার মধ্যে জাস্ট আপনার স্কেলিং ফ্যাক্টরটা থাকবে নেগেটিভ। তাহলেই আপনার টাইম রিভার্সাল হবে। তাহলে এটা তো মোটামুটি আপনাদের শিখা হয়ে গেল। আপনারা অবশ্যই সলিমানের বই থেকে এক্সারসাইজ এবং এক্সাম্পল দুইটাই সলভ করবেন এবং যত সলভ করবেন তত আপনাদের ধীরে, ধীরে সাবজেক্টটাকে সহজ মনে হতে থাকবে। আর ২১ তারিখ যেহেতু আমাদের পরীক্ষা আছে, আপনারা চেষ্টা করবেন অল্প, অল্প করে এখন থেকেই ১-২ পাতা করে দেখার। ঠিক আছে? পরে তাহলে চাপ কম পড়বে আপনাদের উপরে। আচ্ছা। এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হলো গিয়ে আপনার তো এমনও হইতে পারে যে একটা সিগন্যালের মধ্যেই আপনি ২ ধরনের অপারেশন করবেন। একটা অপারেশন হলো গিয়ে আপনার শিফটিং, আরেকটা হলো গিয়ে স্কেলিং। ২ টা এট এ টাইম সিমুলটেনিয়াসলি ২ টা অপারেশন করবেন আপনি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পুরা কাজটা করব? মানে কাজ করার অর্ডারটা কি হবে? তো মনে করেন আপনার yt যে ফাংশনের ভ্যালু এটা দেওয়া আছে হলো গিয়ে x at মাইনাস b। তো এখানে আপনি দেখতে পারতেছেন যে at দিয়ে আমরা বুঝতেছি যে এখানে আপনার একটা টাইম স্কেলিং এর ব্যাপার-স্যাপার থাকবে। আর মাইনাস b যেহেতু আছে অবশ্যই সিগন্যালটা b পরিমাণ শিফট করা হবে। এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে b পরিমাণ ডিলে করা হবে। তাই না? এখন সমস্যা হলো গিয়ে আপনার স্কেলিং আর শিফটিং যখন আপনি কম্বাইন্ড করবেন, তখন এই টোটাল জিনিসটা কিন্তু আপনি একটা নির্দিষ্ট অর্ডারে করতে হবে। ঠিক আছে? আপনি যেন মোলা তেন যদি কাজ করেন তাহলে কিন্তু যে গুণ, ভাগ, যোগ যদি একই অপারেশনের মধ্যে থাকে, গুণ, ভাগ, যোগ যদি একসাথে থাকে আমরা জেনারেলি কি করি? আমরা সবসময় এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু থাকে, যোগের অংশটুকু থাকে বা যেটা থাকে ওইটা আগে করে নিই। আগে করে নেওয়ার পরে তারপরে বাইরে যে গুণটা বা ভাগটা আছে ওইটা করি। আমরা কিন্তু সবসময় এই অপারেশনের যে হায়ারার্কি, এই হায়ারার্কিটা মেইনটেইন করি। তো এখানেও আপনার এরকম একটা হায়ারার্কি মেইনটেইন করতে হবে। যদি আপনি এরকম হায়ারার্কিটা মেইনটেইন না করেন, তাহলে আপনার অঙ্কের রেজাল্ট ভুল আসবে। তো এই পার্টিকুলার অপারেশনটা করার ২ টা টেকনিক আছে। আপনি ২ টা টেকনিকের যেকোনো একটাতে করলেই আপনার অঙ্কটা ঠিক হবে। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা সেমিস্টারের শুরুতে যেই টেকনিক করা শুরু করবেন, সেমিস্টারের শেষ পর্যন্ত ওই টেকনিকটা ধরে রাখবেন। কখনো অন্য একটা টেকনিকে সুইচ করবেন না। সবসময় চেষ্টা করবেন যে একটা টেকনিকে অঙ্কগুলা করার। সো ২ টা টেকনিকের ১ম টেকনিকটা হলো গিয়ে যে আপনি টাইম শিফটটা আগে করবেন। টাইম শিফটটা মানে B পরিমাণ টাইম শিফটটা আগে করবেন। আগে করার পরে টোটাল যে আপনার সিগন্যালটা বের হবে B পরিমাণ টাইম শিফট করার পরে, ওইটাকে আপনি A দ্বারা স্কেল করবেন। এটা হলো গিয়ে একটা টেকনিক। আর ২ নম্বর টেকনিকটা হলো গিয়ে আপনি পুরা জিনিসটাকে A দিয়ে স্কেল করবেন। কিন্তু A দিয়ে স্কেল করার পর আপনি শিফট যেটা করবেন, শিফটটা করবেন B/A পরিমাণ। এটা কেন হচ্ছে? কারণ আপনি যদি A যদি কমন নেন এখান থেকে, তাহলে এখানে আসবে হলো গিয়ে T মাইনাস B ডিভাইডেড বাই A। দেখতে পারতেছেন সবাই? তাহলে আপনি এই পরিমাণ স্কেল যদি আগে করেন, তাহলে আপনার যেই সিগন্যালটাকে আপনি স্কেল করলেন, স্কেল করার পরে রেজাল্ট যেটা হলো, ওইটাকে আপনি শিফট করবেন B/A পরিমাণ। এটা যদি আপনি স্কেলটা আগে করেন। আর আপনি যদি স্কেলটা পরে করেন, তাহলে আপনি B পরিমাণ শিফট আগে করবেন, তারপরে যেই রেজাল্টটা বের হবে, ওই রেজাল্টটাকে আপনি A দ্বারা স্কেল করবেন। তো আমরা একটি উদাহরণ দেখি চলেন। উদাহরণ দেখলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে মনে করেন এই যে একটা দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে। সিগন্যালটা যদি আপনারা খেয়াল করেন যে বাম পাশে রেড বক্সের মধ্যে যেটা এটা হলো গিয়ে আমাদের গিভেন সিগন্যাল xt। সেটাতে আপনারা দেখেন -2 তে আমরা পাচ্ছি 0, -1 এ পাচ্ছি -1, 0 তে পাচ্ছি 0, 1 এ 1, 2 তে আবার 0। ঠিক আছে? একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল। তো এইটাকে আমাদেরকে বলা হয়েছে 2t-1 বের করে দেখাইতে। তো 2t-1 মানে এখানে 2 দ্বারা আমরা স্কেল করব আর 1 পরিমাণ শিফট করব। এখন এই ২ টা অপারেশন আমরা যদি কম্বাইন্ড আকারে করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট টেকনিকটা কি ছিল? ফার্স্ট টেকনিকটা ছিল আমরা আগে ১ পরিমাণ শিফট করব। তাহলে দেখেন ফার্স্ট টেকনিকটা উপরে দেওয়া আছে। উপরের এটা যদি খেয়াল করেন একদম ডান পাশের উপরে এখানে ফার্স্ট টেকনিকটা দেওয়া আছে। যে আপনি ফার্স্টে 1 পরিমাণ শিফট করবেন। তো 1 পরিমাণ যদি আমরা শিফট করি, তাহলে -2 এর ভ্যালুটা কোথায় যাবে? -1 এ যাবে। -1 এ যাবে। কারণটা কি? কারণ যেহেতু -1 আছে তার মানে আমরা পুরো সিগন্যালটাকে ডিলে করতেছি। ডিলে করা মানে কি? লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে নিয়ে যাওয়া সিগন্যালটাকে। মানে সিগন্যালটা আগে যেখানে অ্যাপিয়ার করতেছিল এখন তার থেকে পরে অ্যাপিয়ার করবে। তাইলে আমরা 1 পরিমাণ ডিলে করে দিছি। ডিলে যদি করে দিই আমরা তার মানে কি -2 এর ভ্যালুটা তখন চলে আসবে -1 এ, -1 এর ভ্যালুটা চলে আসবে 0 তে। এইভাবে সবগুলো ফলো করবে। ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা সিগন্যালটাকে শিফট করলাম। 1 পরিমাণ শিফট করলাম।
শিফট করার পরে আমরা এখন স্কেল করব। স্কেল করব কিভাবে? আমরা 2 পরিমাণ এই ফ্যাক্টরটা দিয়ে স্কেল করব। তো স্কেল করার সূত্রটা আমাদের কি ছিল? যে পুরো টাইম স্কেলটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তার মানে -1 এর ভ্যালুটা এখন চলে আসবে -1/2 এ। 0 এর ভ্যালুটা 0 তেই থাকবে কারণ 0 কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0 ই পাই। 1 এর ভ্যালুটা কম্প্রেস হয়ে চলে আসবে কোথায়? 1/2 তে মানে 0.5 এ। 2 এর ভ্যালুটা চলে আসবে 1 এ, 3 এর ভ্যালুটা চলে আসবে 3/2 তে। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আমাকে। শেষেরটা যদি বলে দেন স্যার। শেষেরটা মানে কি? মানে স্টেপ 2 টা মানে যে ফার্স্ট এ 1 পরিমাণ শিফট স্টেপ 3 টা স্যার। আবার একটু বলেন। স্টেপ 3 টা স্যার। এই যে এই স্টেপটা আমার জি স্যার। মাউসটা আচ্ছা, এটা হলো ফার্স্ট এ তো আপনি শিফট করলেন এটা তো বুঝছেন। শিফট করার পরে আপনার যে স্কেলটা হইলো, স্কেলটা কোথা থেকে হইলো? দেখেন -1 থেকে 3 পর্যন্ত, তাই না? জি টোটাল স্যার। স্কেলটা। তো এই পুরো স্কেলটাকেই আপনি তখন 2 দিয়ে ভাগ করে দিবেন। যখন আপনি 2 দিয়ে স্কেল করতেছেন এটার মানে হলো গিয়ে আপনার যে এই পুরা নাম্বার লাইনটা আছে এটাকে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। তার মানে আপনার -1 এ আগে যে ভ্যালুটা অ্যাপিয়ার করতেছিল সেই ভ্যালুটা এখন কোথায় অ্যাপিয়ার করবে? তার -1/2 মানে তে যে সংখ্যাটা দিয়ে স্কেল করতে পারবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। ভাগ করে দিবেন, হ্যাঁ। সো আপনার এখানে যদি 2 এর জায়গায় যদি থাকতো 0.5 তাহলে আপনি 0.5 দিয়ে ভাগ করে দিতেন। বুঝতে পারছেন? জি। এটা হলো কি ১ নম্বর টেকনিক। আমার জানা মতে ১ নম্বর টেকনিকটাই সবচেয়ে সহজ টেকনিক। তারপরেও কেউ চাইলে ২ নম্বর টেকনিকটা ইউজ করতে পারেন। ২ নম্বর টেকনিকটা কি ছিল? ২ নম্বর টেকনিকটাতে আমরা ফার্স্টে ২ দিয়ে স্কেল করব। ফার্স্টে স্কেল করব। তো ২ দিয়ে যদি আমরা স্কেল করি তাহলে কি আসবে? -2 এর ভ্যালুটা চলে আসবে -1 এ। এই দেখেন -2 এর ভ্যালুটা চলে আসছে -1 এ। -1 এর ভ্যালুটা চলে আসবে -1.2 তে মানে 0.5 এ। আর 0 এর ভ্যালুটা 0 তেই থাকবে। তো সিমিলারলি পুরা জিনিসটা এভাবে কম্প্রেস হবে। ফার্স্টে কম্প্রেস করলাম। কম্প্রেস করার পরে আমরা স্কেল করব এখন কি দিয়ে কেউ বলতে পারবেন? সরি, শিফট করব কি দিয়ে? ফার্স্টে স্কেল করলাম এখন তারপর শিফট করব কি দিয়ে আমরা? শিফট করব আমরা 1/2 দিয়ে। 1/2 দিয়ে। আমরা 2 যদি এখান থেকে কমন নিই তাহলে আসবে হলো গিয়ে t - 1/2, তাই না? তাহলে আমরা এখন 1/2 দিয়ে শিফট করব। তো 1/2 দিয়ে আপনারা শিফট করতে পারবেন। তাহলে একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। সরি, আসছি আমি। আচ্ছা। তো আপনাদের কাছে কোন সিস্টেমটা সহজ মনে হয়? ১ নম্বরটা না ২ নম্বরটা? 1 নাম্বারটাই এক নাম্বারটাই বেটার। আমার মনে হয় যে আপনারা যদি এইভাবে অঙ্কটা করেন ১ নম্বরটাই বেটার জেনারেলি। সো টাইম শিফট আর স্কেলিং এর কম্বিনেশন যদি আপনাদের পরীক্ষায় দেওয়া হয় আমি আশা করি পারবেন। যদি এরকম ভিজুয়ালি আপনাদেরকে একটা গ্রাফ দেওয়া থাকে সেখান থেকে আপনারা অপারেশনটা সমাধান করতে পারবেন। সিমিলারলি আপনার কিন্তু এই অপারেশনটা এরকম আকারেও লেখা থাকতে পারে। একটা রেঞ্জ আকারেও লেখা থাকতে পারে যে কত থেকে কত রেঞ্জের মধ্যে আপনার ভ্যালু কত। সেখান থেকে কিভাবে এই প্লটটা আঁকতে হয় এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। ঠিক আছে? আপনাকে এরকম র বিভিন্ন রেঞ্জে ভ্যালু দেওয়া থাকতে পারে। যেমন দেখেন আপনার ফাংশনটা কিভাবে রিপ্রেজেন্ট করছে। এর ভ্যালুটা t+1 হবে কখন? যখন এটা এর ভ্যালুটা -1 এর সমান বা বড় হবে বা 0 এর থেকে ছোট হবে। তো সিমিলারলি এরকম ৪ টা শর্ত দেওয়া আছে। তো শর্তগুলো যদি আমরা প্লট করি একটা লাইনের মধ্যে, তো একটা ইসের মধ্যে কো হ্যাঁ, লাইনের মধ্যে যদি প্লট করি তাহলে দেখব যে আমরা এরকম একটা রম্বাসের মতো আমরা এরকম একটা পাবো। রম্বাস না তো সরি, ট্রাপিজয়েডের মধ্যে এরকম একটা ফাংশন পাবো। যেটা দেখতে এরকম হবে। ঠিক আছে? এটা আমরা গত ক্লাসে দেখছিলাম যদি আপনারা মনে করেন। তো এইখানে আপনাদেরকে বলা হয়েছে 3t - 6 এই অপারেশনটা কমপ্লিট করতে বলছে। তার মানে স্কেলিং এবং শিফটিং ২ টা একই সঙ্গে এটার মধ্যে পারফর্ম করতে বলছে। আচ্ছা। স্যার স্যার হ্যাঁ। ফার্স্টে যে টাইম শিফটিং এর যে ৪ টা দেখালেন স্যার T2T স্যার এটা একটু স্যার মিস করছি স্যার। যদি হালকা করে একটু বলতেন আরেকবার। আমাকে একটু বলবেন কোন জিনিসটার কথা বলতেছেন আপনি? স্যার যে টাইম এর আগে স্যার একদম ফার্স্ট আজকে শুরুতে যেটা হ্যাঁ স্যার এটা হ্যাঁ, হ্যাঁ। এখানে স্যার আপনার এর কোনো নিচে
স্যার আচ্ছা। মানে এই জিনিসটা থেকে এটা কিভাবে আসছে আপনি বুঝতেছেন না? স্যার এটা না এর নিচে স্যার। নিচে মানে স্যার আপনি কি t+1 - t-1 এটার কথা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? স্যার এটা জি স্যার। আচ্ছা। সো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে xt কে আমরা যদি টাইম শিফট করি তাহলে আমরা ২ ভাবে টাইম শিফট করতে পারি। একটা হলো গিয়ে আমরা সিগন্যালটাকে ডিলে করাইতে পারি বা সিগন্যালটাকে অ্যাডভান্স করাইতে পারি। স্যার আমি সিগন্যালটাকে এটার যদি কথা বলছি না। তাহলে স্যার এর নিচে একটু টাইম এটা শিফটিং স্যার না স্যার এই পেজটা না স্যার। স্যার আমরা আজকে স্যার এটা আজকে স্যার এটা স্যার এটা এটা আচ্ছা হ্যাঁ এটা হলো স্যার গিয়ে টাইম স্কেলিং, এটা টাইম শিফট না। এটা হলো গিয়ে সরি টাইম স্যার। স্কেলিং। টাইম স্কেলিং না সরি হওয়ার কিছু নেই। না বুঝতে পারলে আপনি কোয়েশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। সো টাইম স্কেলিং এর এখানে যেটা আমরা দেখলাম যে টাইম স্কেলিং এ আমরা একটা ফ্যাক্টর দিয়ে কোনো একটা সিগন্যালকে কম্প্রেস বা এক্সপান্ড করতে পারি টাইম স্কেলের সাপেক্ষে। কোনো একটা সিগন্যালকে আমরা কম্প্রেস করতে পারি বা এক্সপান্ড করতে পারি। যদি আপনার xt থেকে আমরা x2 তে নেই তখন আমরা বুঝবো যে সিগন্যালটা কম্প্রেসড হইতেছে। তার মানে আগে টাইম স্কেলে এটা যে পরিমাণ জায়গা দখল করতো এখন তার অর্ধেক জায়গা দখল করবে। ঠিক আছে? তো আমরা তখন স্কেলিংটা কিভাবে পারফর্ম করি আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যা মানে যেই সংখ্যাতে ওর ভ্যালু গুলা আছে ওই সংখ্যাগুলাকে আমরা অর্ধেক করে ফেলি। তার মানে যেই ভ্যালুটা আগে -1 এর জন্য ছিল ওই ভ্যালুটা এখন অ্যাপিয়ার করবে হলো গিয়ে -1/2 তে। যেই ভ্যালুটা 1 এ ছিল ওই ভ্যালুটা এখন অ্যাপিয়ার করবে +1/2 তে মানে 0.5 এ। ঠিক আছে? সো আপনার আগের রেঞ্জটা ছিল -1 to 1, এখনকার রেঞ্জটা আপনার হয়ে যাবে -0.5 to 0.5। তার মানে কি আপনার পুরা সিগন্যালটা অর্ধেক এক পরিমাণ কমে কম্প্রেস যাচ্ছে। হয়ে গেল, তাই না? সিমিলারলি আপনি সিগন্যালটাকে ডাবল করতে পারেন মানে এক্সপান্ড করতে পারেন। একইভাবে আপনার এই স্কেলিং ফ্যাক্টরটার মান যদি নেগেটিভ হয়, 0 এর থেকে ছোট হয়, তখন আমরা দেখব যে সিগন্যালটা এরকম মিরর আকার ধারণ করবে, রিভার্স হয়ে যাবে আরকি। তাই না? তার মানে তখন +1 এর জন্য যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা অ্যাপিয়ার করবে -1 এর জন্য। আর -1 এর জন্য যে ভ্যালুটা ছিল সেটা অ্যাপিয়ার করবে +1 এর জন্য। মানে পুরা জিনিসটা উল্টায় যাবে আরকি। জি সেটাকে স্যার আমরা বলি থ্যাংক ইউ টাইম স্যার। রিভার্সাল। তো জি এইটাই স্যার হলো থ্যাংক গিয়ে ইউ। টাইমের স্কেলিং। আর এখন আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো গিয়ে টাইমের স্কেলিং এবং শিফটিং। ২ টা আমরা একই সঙ্গে করব, একই সঙ্গে পারফর্ম করব, একই অঙ্কের মধ্যে। তো সেই জিনিসটা কিভাবে করব? তো এটার মধ্যে ১ম এ আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো গিয়ে আপনাকে ভিজুয়ালি বা গ্রাফিক্যালি যদি এরকম একটা প্লট আঁইকা দেওয়া থাকে সিগন্যালের, এটার থেকে আপনি কিভাবে অপারেশনটা করবেন সেটার ২ টা টেকনিক আমরা দেখছি। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে আপনাকে যদি গ্রাফিক্যালি জিনিসটা এঁকে না দেওয়া থাকে, জিনিসটা যদি আপনাকে ভ্যালুগুলো এরকম রেঞ্জ আকারে দেওয়া থাকে, তখন আপনি অঙ্কটা কিভাবে করবেন? তো মনে করেন xt র এরকম বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এই জিনিসটা তো আমি আশা করি আপনারা ইন্টারমিডিয়েটে করে আসছেন যে এরকম রেঞ্জের ভ্যালু কিভাবে দেওয়া থাকে এবং এটার থেকে প্লট কেমনে করতে হয়, এটা আপনারা অলরেডি জানেন। সো এখানে যদি আপনারা দেখেন যে t এর ভ্যালু যদি -1 হয়, সরি t এর ভ্যালু যদি -1 হয় তাহলে xt র ভ্যালু কত হবে? t+1, তাই না? তাহলে t+1 করলে -1 এর ভ্যালু আসবে হলো গিয়ে আপনার 0। কারণ t 0 এর ভ্যালু এখন আসছে -1, -1 + 1 = 0। t এর ভ্যালু যদি 0 এর সমান হয়, তখন আবার t+1, কারণ এই যে এখানে দেখছেন সমান বা ছোট চিহ্ন আছে। তাহলে t যদি 0 এর সমান হয়, তখন আমাদের ভ্যালু আসবে 1 স্বাভাবিকভাবেই। t এর ভ্যালু যদি 0 এর থেকে বড় হয় কিন্তু 2 এর সমান বা ছোট হয়, তখন ভ্যালু হলো গিয়ে 1। তার মানে 1 এও এটার ভ্যালু হবে 1, 2 এও এটার ভ্যালু হবে 1। আদারওয়াইজ 0, মানে বাকি সব জায়গাতে 0। তাই না? এখন আমরা অঙ্কটা কিভাবে করব? 3t - 6 দেওয়া আছে। এখন আপনি ফার্স্ট এ এই ছবিটা এঁকে আমরা একটু আগে যেই কাজটা করলাম এভাবে আপনি অঙ্কটা করতে পারেন। তবে এই অঙ্কটা করার আরেকটি স্মার্ট টেকনিক আছে। স্মার্ট টেকনিকটা কি? আপনার নতুন যে এখন t এর ভ্যালুটা দিছে, দেখেন t এর ভ্যালুটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। আগের t টা সমান এখন হয়ে গেছে 3t - 6, তাই না? আগের t টা এখন হয়ে গেছে 3t - 6। তাহলে এটার স্মার্টার ওয়েটা কি? স্মার্টার ওয়েটা হলো গিয়ে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এই ফাংশনের মধ্যে, এই রেঞ্জটার মধ্যে ইনপুট করব। এই ফাংশনের যে ভ্যালুটা আছে এই ভ্যালুগুলোর মধ্যে ইনপুট করব। পারবেন না করতে? তাহলে বলেন তো প্রথম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখন কি হয়ে যাবে? t এর ভ্যালুটা আমরা এখন 3t - 6 দিয়ে রিপ্লেস করব। স্যার তাহলে 3t + 5 সরি 3t - 5 3t - 5 হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আপনি করলেন, এটার সঙ্গে কিন্তু আপনার রেঞ্জটাকেও মডিফাই করতে হবে। বুঝতে পারছেন? আপনার কিন্তু রেঞ্জটাকেও মডিফাই করতে হবে। তাহলে নতুন রেঞ্জটা কি হবে বলুন তো? 3t
t এর জায়গায় 3t - 6 হবে। এক্স্যাক্টলি। স্যার 3t - 3 হবে স্যার। 3t - 6 হবে। প্রত্যেকটা জায়গাতে 3t - 6 বসবে, ঠিক আছে? মানে যত জায়গাতেই আপনার t আছে সব জায়গাতেই আপনার 3t - 6 বসবে। তাহলে আমরা যদি এখন অঙ্কটা করি তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা আসবে হলে কি এরকম। দেখেন আপনারা প্রথমটা যেটা বললেন এটা একদম কারেক্ট ছিল 3t - 5, তারপরে 1টা 1ই থাকবে কারণ এখানে কোনো t নাই। এরপরটা আসবে হলে কি -3t + 9। সিমিলারলি আপনারা দেখেন প্রত্যেকটা রেঞ্জ কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো রেঞ্জটা আমরা কিভাবে চেঞ্জ করছি? এখানে আমরা 3t - 6 বসাইছি t এর ভ্যালু। তাহলে আমরা 6টা উভয় পক্ষকে সব পক্ষকে 6 দিয়ে যোগ করব। মানে 6 যোগ করব সব পক্ষের সঙ্গে। 6 যদি আমরা যোগ করি তাহলে এই সাইডে কি আসবে আপনার? অঙ্কের স্টেপটা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি একটু কনফিউজিং লাগতেছে? বুঝতে পেরেছি স্যার। এই পাশে হচ্ছে একবার হচ্ছে ওই 3t - 6 = 0 ওখান থেকে t এর মান ক্যালকুলেট করতে হবে। আরেকবার হ্যাঁ। 3t - 6 = 1 -1 লিখে সেখান থেকে t এর মান ক্যালকুলেট করতে হবে। এক্স্যাক্টলি, তাহলেই এক্স্যাক্টলি। আপনি জিনিসটা খুব ভালো বুঝছেন। 3t - 6 যদি এখানে থাকে তাহলে আমরা যেটা করব যে আমরা 0 এর সাইডেও 6 যোগ করব, এই সাইডেও 6 যোগ করব। মানে আপনি যে জিনিসটা আলাদা, আলাদাভাবে বললেন, আমি জিনিসটা একসাথে দেখাচ্ছি আরকি। 6 যোগ করবেন তাহলে এইটার জি নতুন স্যার। রেঞ্জটা কি হবে? নতুন রেঞ্জটা তখন হবে হলো গিয়ে -5 is greater than সরি হ্যাঁ, t is greater than or equal 3t সরি 3t is greater than or equal -5 আর এই সাইডে আসবে হলো গিয়ে 6, তাই না? তাহলে এখানে যদি আমরা ও সব পক্ষকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? তাহলে আসবে হলো গিয়ে -5/3, তাই না? 3 দিয়ে যদি সব আর এই পক্ষকে পাশে আমরা আসবে ভাগ 2। করে দিই আর এই পাশে আসবে 2। দেখেন তো মিলছে নাকি? মিলছে না? জি স্যার। স্যার একটু স্যার আমরা একটু চেষ্টা করছি স্যার। হ্যাঁ, চেষ্টা করেন আপনারা। আমি কিছুক্ষণ সময় দিই আপনাদেরকে। এই অঙ্কগুলো অনেক মজা এবং পরীক্ষার হলে আপনারা করে অনেক মজা পাবেন। স্যাটিসফাইং অনেক। স্যার মানে স্যার এখানে যে 3t - 6 ছিল তাহলে স্যার আমি -1 এর সাথে এটা প্লাস করব 6, তাহলে 6টা এটাকে প্লাস করবেন। হ্যাঁ, মানে আপনি চেষ্টা করবেন টিটাকে সব ধরনের স্কেলিং এবং শিফটিং ফ্যাক্টর থেকে মুক্ত করতে। মানে শুধু টি থাকবে। এটাই আপনার লক্ষ্য। জি স্যার বুঝছি স্যার। আমি আমি সিউর আপনারা এই অঙ্কগুলো আগে করছেন ইন্টারমিডিয়েটে। জাস্ট আপনাদের হয়তো মানে কিছুটা ঝাপসা হয়ে গেছে, ভুলে গেছেন আরকি। স্যার আমরা এখানে অনেকেই আছি ইন্টারমিডিয়েটই করি নাই স্যার, আমরা অনেকে আছি ডিপ্লোমা করছি। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি। তবে এই কোর্সটা আমি চেষ্টা করব সহজভাবে নেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পারবেন। তাহলে জি এখন স্যার। এই জিনিসটা যদি আমরা প্লট করি, দেখেন আমরা কিভাবে প্লট করব? এখানে বলেই দেওয়া আছে যে টি এর ভ্যালু যদি 5/3 এর থেকে বড় হয় বা সমান হয়, তখন এটার ভ্যালু হবে 3t - 5। তাহলে 5/3 আমরা যদি বসাই 5/3 মানে কত? 5/3 মানে আপনার আসবে হলো গিয়ে 1.6 এর মতো, তাই না? 1.6 এর মতো আসবে আমাদের। তাহলে আমরা 1.6 এ এখানে একটা দাগ দিলাম, যেটা হলো গিয়ে আমাদের 5/3। সেই 5/3 তে আমাদের ভ্যালু কত হবে? যে আমরা এখানে তাহলে t এর ভ্যালু বসাবো 5/3। t এর ভ্যালু যদি 5/3 আমরা বসাই তাহলে 3 কাটা চলে যাবে। তাহলে এখানে থাকবে 5 - 5 সমান কত? 0। তাহলে আমরা 5/3 তে কত 0। পাইলাম? 0। এখন t এর ভ্যালু যদি 5/3 থেকে বড় হয় এবং 2 এর থেকে ছোট হয়, তার মানে কত? আমরা ধরলাম যে t এর ভ্যালু 2। 1.6 এর থেকে বড় ইন্টিজার কি আছে? 2 ই তো আছে, তাই না? তাহলে 2 আমরা ধরলাম। 2 যদি আমরা ধরি তাহলে কত হবে দেখেন? 3 দুগুণে 6 -5 সমান কত? 1। তাহলে 2 তে আমাদের ভ্যালু 5 আসবে মানে 1। 1। 2 এ আমাদের ভ্যালু আসবে 1, ঠিক আছে? আর যদি 2 এর থেকে বড় হয় তার মানে কত? 3 তে। 3 তে সরি 2 এর থেকে যদি বড় হয় আর 8/3 থেকে যদি ছোট হয়। 8/3 মানে কত? 8/3 মানে 2.6 2.6 2.66। হ্যাঁ, 2.66 ঠিক বলছেন। তার মানে 2.6 এ আমার ভ্যালু আসবে হলো গিয়ে 1, তাই না? এই যে আসলে হলো গিয়ে 1। তারপরে থার্ড লিমিট কি দিছে? যদি এটা 3 এর থেকে ছোট বা 3 এর সমান হয়। তাহলে 3 এর সমান মানে কত? এখানে 3 এর সমান মানে হলো গিয়ে 3 3 9 -9 + 9 সমান আবার 0। তাহলে এই পুরো 0। ফাংশনটা আপনি এখন প্লট করতে পারলেন। ঠিক আছে? এখন মজার ব্যাপার একটা জিনিস খেয়াল করেন। এটা তো আপনারা কিভাবে করলেন? পুরা জিনিসটা কিন্তু আপনারা ক্যালকুলেট করে প্লট করলেন, তাই না? কিন্তু আমরা আগের স্লাইডে যে জিনিসটা দেখছিলাম, আগের স্লাইডে আমরা কি দেখছিলাম? আগের স্লাইডে আমরা দেখছিলাম আমরা চাইলে এই জিনিসটা ভিজুয়ালি করতে পারি, গ্রাফিক্যালি করতে পারি, তাই না? হ্যাঁ, গ্রাফিক্যালি আমরা 6 যদি করি ঘর এই পাশে ডান দিকে সরাতে পারি। এক্সাক্টলি 6 ঘর আমরা বাম থেকে ডানে নিয়ে যাব, তাই না? তো 6 ঘর যদি আমরা বাম থেকে ডানে নিয়ে যাই তাহলে -1 এর ভ্যালুটা চলে আসবে +5 এ। জিনিসটা একটু কল্পনা করার চেষ্টা করেন যে -1 এর জি স্যার। ভ্যালুটা চলে আসবে +5 এ। আমি একটু একে হেল্প করার চেষ্টা করি আপনাদের একটু ওয়েট করেন।
তাহলে -1 এর ভ্যালুটা আমার চলে আসবে হলো গিয়ে +5 এ। ঠিক আছে? তার মানে +5 থেকে আমার এই প্লটটা শুরু হবে। ইজ ইট ক্লিয়ার? বুঝছেন তো? ফার্স্টে আমরা জি শিফট স্যার। করলাম। ঠিক আছে? এখন শিফট করার পরে আমরা কি করব? আমাদের নতুন রেঞ্জটা হবে 5 থেকে 9 পর্যন্ত, তাই না? 5 থেকে 9 পর্যন্ত আমাদের নতুন রেঞ্জটা হবে না? কারণ 3 এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি 9 পাবো আমরা, তাই না? এখন তারপরে আমরা কি করব? স্কেল করব। স্কেল যদি করি তাহলে 5 এর ভ্যালুটা কোথায় চলে যাবে? 5/3 তে। আর 9 এর ভ্যালুটা কোথায় চলে যাবে? 9/3 তে। 3 তে। তাইলে কত আসবে? আপনার রেঞ্জটা এখন কত হবে? 5/3 থেকে 3, তাই না? তাহলে দেখেন আমাদের এন্ড রেজাল্টটা কি জি আমাদের স্যার। ভিজুয়ালের সঙ্গে অ্যারিথমেটিক আমরা যেটা করলাম ২ টা কি মিললো নাকি দেখেন তো? স্যার মিলছে। আমরা কি -1 থেকে 6 ঘর শিফট করব, ডিলে করব? হ্যাঁ, -1 থেকে ৬ ঘর ডিলে করবেন মানে -1 এর সঙ্গে ৬ যোগ করে দিবেন আরকি। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে আপনারা একটা অঙ্ক ২ ভাবেই করতে পারেন। তবে পরীক্ষাতে আপনার যদি এরকম দেওয়া থাকে, রেঞ্জ দেওয়া থাকে তাহলে আপনাদের অবশ্যই এই রেঞ্জের ইন্টারপ্রিটেশনটা দেখাইতে হবে। স্কেলের পরে আপনাদের রেঞ্জের ইন্টারপ্রিটেশনটা দেখাইতে হবে। কিন্তু আপনারা অঙ্ক করার সুবিধার্থে যদি অঙ্কটা ভিজুয়ালি মানে গ্রাফিক্যালি করেন, যদি গ্রাফিক্যালি করেন কিন্তু রেঞ্জটা জাস্ট হিসাব করে লেখেন, কোনো সমস্যা নেই। টিচার কিন্তু বুঝতে পারবেন আপনি কিভাবে করছেন। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পেরেছি। আমিও এটিই করতাম। আমি পরীক্ষার সময় সবসময় মানে ছবি দেখে হিসাব করে করতাম। কারণ আমার কাছে এভাবে হিসাব করে বসানোটা বেশ ডিফিকাল্ট মনে হইতো। ঠিক আছে? সো আশা করি আপনাদের এই কম্বিনেশন এই প্রবলেমটাতে সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমি এরপরে এডিশনাল কিছু উদাহরণ এখানে রাখছি। আপনারা চাইলে এই উদাহরণগুলো পরবর্তীতে নিজেদের টাইমে একটু দেখে নিবেন। ঠিক আছে? এবং এই অঙ্কটা সলভ করার চেষ্টা করবেন। এটা সমাধান দেওয়া নেই। স্যার এই পরীক্ষার অঙ্কটা সময় কিছু ছবি থাকবে স্যার? পরীক্ষার সময় আপনার ছবিও থাকতে পারে, এরকম রেঞ্জও থাকতে পারে। এটা ডিপেন্ড করবে যে আপনার কোন লেভেলের স্যার মানে কোন কোয়েশ্চেন আছে। যদি আপনার ছবি দেওয়া থাকে, শুধু ছবি কোন দেওয়া থাকে রেঞ্জ তাহলে স্যার? এটা কম নাম্বার ক্যারি করবে। আর যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে এটা বেশি নাম্বার ক্যারি করবে। সব জায়গাতে আছে 0 আদারওয়াইজ স্যার, এইটার কথা তো এটা কি স্যার? যদি 0 খোলা থাকে আদারওয়াইজ মানে তাহলে বুঝেন নাই? মানে আপনি এই রেঞ্জের বাইরে বাকি যেকোনো জায়গাতে এই ফাংশনটার ভ্যালু 0। মানে এখানে তো আপনার ভ্যালুটা দেওয়া আছে -1 থেকে 3 পর্যন্ত, তাই না? তার মানে -1 এর থেকে বাম দিকে বা 3 এর ডান দিকে সব জায়গায় এটার ভ্যালু 0। ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম আজকে। সেই নতুন জিনিসটা হলো গিয়ে আমাদের কিভাবে আমরা স্কেলিং এবং শিফটিং ২ টা একই সঙ্গে করব। সেই জিনিসটা আমরা শিখলাম এবং এটার অঙ্ক অবশ্যই পরীক্ষা ১ম ক্লাস টেস্টে থাকবে এবং অবশ্যই মিড টার্মে এটার কোয়েশ্চেন থাকবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা সন্দেহাতীতভাবে আপনারা ধরে রাখতে পারেন এটার কোয়েশ্চেন থাকবে, সবসময় থাকে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে ঠিক এতক্ষণ আমরা সব অপারেশন দেখলাম টাইম স্কেলে, এক্স অ্যাক্সিসে। এখন আমরা যে অপারেশনটা দেখব সেই অপারেশনটা হলো গিয়ে অন্য একটা অ্যাক্সিস যেটা বাকি আছে আমাদের ওয়াই অ্যাক্সিস, সেই অ্যাক্সিসে। সো এক্স অ্যাক্সিস যদি আমাদের টাইম রিপ্রেজেন্ট করে, জেনারেলি আমরা ওয়াই অ্যাক্সিস দিয়ে কি রিপ্রেজেন্ট করি? কেউ কি বলতে পারবেন? এক্স অ্যাক্সিস যদি কোনো কিছুর টাইম ডিফাইন করে, ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা ওই জিনিসটার কি ডিফাইন করি? কোনো একটা ফাংশনের কি ডিফাইন করি? যেমন মনে করেন একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম আছে আপনার কাছে। একটা ভোল্টেজের অ্যামপ্লিটিউড। এক্সাক্টলি। বিস্তার, তরঙ্গ বিস্তার আমরা মেজার করি হলো গিয়ে ওয়াই অ্যাক্সিসে। ঠিক আছে? তো আমরা এখন ওয়াই অ্যাক্সিসটাকে স্কেল করব। তার মানে আমরা অ্যামপ্লিটিউডকে স্কেল করব। এখন অ্যামপ্লিটিউডের স্কেলিং অপারেশনটা আমরা কিভাবে পারফর্ম করব? আমাদের যদি একটা ফাংশনের ভ্যালু yt সমান দেওয়া থাকে axt, তার মানে হলো গিয়ে আমরা ওই ফাংশনটাকে a পরিমাণ স্কেলিং ফ্যাক্টর দিয়ে অ্যামপ্লিটিউডটাকে আইদার এক্সপ্যান্ড অথবা কম্প্রেস করতেছি। এখন যদি xt এর জায়গায় যদি 2xt থাকে, স্বাভাবিকভাবে বোঝা যাইতেছে আপনি এটার অ্যামপ্লিটিউডকে দ্বিগুণ করে ফেলতেছেন। যেমন আপনার যদি কোনো কিছু থাকে যে Vm sin ওমেগা t, তাই না? এখানে Vm টা কি? আপনার অ্যামপ্লিটিউড। সো Vm টা যত বাড়বে আপনার এটার তরঙ্গের বিস্তারটা তত বাড়বে। সো 2xt যদি করা হয় তার মানে কি আপনি এটার অ্যামপ্লিটিউডটা বাড়ায় দিচ্ছেন। আর সিমিলারলি আপনার যদি হাফ xt করা হয়, হাফ xt এর মানে হলো কি আপনি এই জিনিসটার অ্যামপ্লিটিউড 2 দিয়ে ভাগ করে কমায় দিচ্ছেন। এই জিনিসটা আপনারা প্র্যাকটিক্যাল উদাহরণ কোথায় দেখছেন? কেউ কি বলতে পারবেন আমাকে? অসিলোস্কোপে, তাই না? আপনারা অসিলোস্কোপ যদি ইউজ করে থাকেন
অবশ্যই করছেন আপনারা। এসি সার্কিটের যে ল্যাবটা ছিল ওটার মধ্যে আপনারা অসিলোস্কোপ ইউজ করছিলেন। অসিলোস্কোপের মধ্যে একদম বাম দিকের যে ডায়ালটা ছিল ওই ডায়ালটা কমাইলে বাড়াইলে চ্যানেল 1 এর যেই তরঙ্গ বিস্তার এই তরঙ্গ বিস্তারটা কমতো বা বাড়তো। মনে আছে কি আপনাদের? না ভুলে গেছেন? ওখানে আপনারা জাস্ট এটা কি অ্যামপ্লিটিউড স্কেলিং আরেকবার পারফর্ম শুরু থেকে এক্সপ্লেন করা যায়? আমি আসলে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, কিছু বুঝতে পারছিলাম না। হ্যাঁ, শিওর। আমরা এখানে যে জিনিসটা পড়তেছি সেটা হলো গিয়ে অ্যামপ্লিটিউডের স্কেলিং। এতক্ষণ আমরা পড়ে এসেছি টাইমের স্কেলিং, এখন আমরা পড়তেছি অ্যামপ্লিটিউডের স্কেলিং। সো অ্যামপ্লিটিউডের স্কেলিং বলতে আমরা যে জিনিসটাকে বুঝি যে কোনো একটা ফাংশনকে আমরা সার্টেন একটা স্কেলিং ফ্যাক্টর দিয়ে এটার অ্যামপ্লিটিউডকে বাড়ায় দিব বা কমায় দিব। মানে আমরা অ্যামপ্লিটিউডটাকে এক্সপ্যান্ড করতেছি বা কম্প্রেস করতেছি। সো আপনার কোনো একটা ফাংশন যদি থাকে xt, আমরা যদি সেটাকে 2xt করি, এটার মানে হলো কি এটার অ্যামপ্লিটিউডকে আমরা 2 গুণ পরিমাণ বাড়ায় দিচ্ছি। প্রত্যেকটা পয়েন্টে এটার অ্যামপ্লিটিউড 2 গুণ পরিমাণ বেড়ে যাচ্ছে। আর স্কেলিং ফ্যাক্টরটা যদি 2 এর জায়গায় 1/2 হয়, এটার মানে আমরা প্রত্যেকটা পয়েন্টে এটার অ্যামপ্লিটিউডকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। সো আগে আমরা 2 এ -2 তে ভ্যালু পাইতাম 1, এখন আমরা -2 তে ভ্যালু পাবো 0.5। সিমিলারলি সবগুলাকে এভাবে স্কেল করব। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছিলাম সেটা হলো কি এটার প্র্যাকটিক্যাল উদাহরণ আপনারা কোথায় দেখছেন? সেটা দেখছেন আপনারা অসিলোস্কোপে। অসিলোস্কোপে আপনারা কোনো একটা সিগন্যালকে যদি বড় বা ছোট করতে চাইতেন, অ্যামপ্লিটিউডকে যদি মানে বেশি ঘরে বা কম ঘরে দেখাইতে চাইতেন, তখন আপনারা একটা ডায়াল ঘুরাইতেন, তাই না? একটা ডায়াল ঘুরে আপনার সিগন্যালটাকে ওয়াই অ্যাক্সিসে জি ছোট বা স্যার। বড় করতেন। ওখানে আপনারা সিম্পলি কি করতেন? মেশিনটার একটা প্রত্যেকটা ঘরের জন্য একটা সার্টেন স্কেলিং ফ্যাক্টর ছিল। অসিলোস্কোপের প্রত্যেকটা ঘরের জন্য একটা স্কেলিং ফ্যাক্টর ছিল। যখনই আপনি ঘুরাইতেন ওটার ভিতরে একটা ডিজিটাইজার আছে, ওই ডিজিটাইজারটা বুঝতো যে আপনি কতটুকু কি ঘর পরিমাণ ঘুরাইছেন। ওইটা অনুযায়ী ও পুরা ফাংশনটাকে স্কেল করতো, ছোট বা বড় আকারে দেখাইতো। সিমিলারলি আপনার a এর ভ্যালুটা তো 0 থেকে ছোটও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটার অ্যামপ্লিটিউডটা জাস্ট মিরর হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে। তার মানে আপনি যেই ভ্যালুটা আগে পাইতেন -1 এর জন্য y অ্যাক্সিসে সেই ভ্যালুটা এখন পাবেন +1 এ y অ্যাক্সিসে। এটাকে আমরা বলতে পারি এক ধরনের অ্যামপ্লিটিউড রিভার্সাল। এক ধরনের ফেজ শিফট করে দিচ্ছেন আপনি 90 ডিগ্রি 180 ডিগ্রি ফেজ শিফট করে দিচ্ছেন। কারো কি কোনো কোশ্চেন আছে আচ্ছা, এখানে? আমরা থাকলে যদি করতে পারেন। 2x পরিমাণ শিফট করি, অ্যামপ্লিটিউডটাকে হ্যাঁ, 2x পরিমাণ বাড়াতে চাই, তাহলে এই 2 দিয়ে কোন ভ্যালুটাকে ভাগ করব? -3 কে? 2 কে 2 দিয়ে গুণ করবেন। আপনার a টা যদি x এর আগে থাকে তখন আপনি 2 দিয়ে গুণ করবেন। 2 দিয়ে গুণ করবেন। প্রত্যেকটা ওকে, ভ্যালুকে 2 দিয়ে গুণ করবেন। মানে y অ্যাক্সিস এর ভ্যালুটাকে। তাইলে আগে ওকে স্যার। দেখেন -2 তে y অ্যাক্সিস এর ভ্যালু কত ছিল? 1, তাই না? এখন -2 তে 1 y ছিল, অ্যাক্সিস এর ভ্যালু হয়ে যাবে 2। 2। এটাকে আমরা বলতেছি ওকে অ্যামপ্লিটিউড স্কেলিং। একটা হলো গিয়ে টাইম ওকে স্কেলিং আর একটা হলো গিয়ে অ্যামপ্লিটিউড স্কেলিং। সো আপনারা যখন পরবর্তীতে পড়বেন আমার মনে হয় আস্তে, আস্তে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সিমিলারলি আপনারা যখন টাইম শিফট আর স্কেলিং একই সঙ্গে কম্বাইন করছেন, আমরা এখন করব কি? অ্যামপ্লিটিউড স্কেলিং আর অ্যামপ্লিটিউড শিফটিং একসাথে পারফর্ম করব। সো একসাথে কিভাবে পারফর্ম করব এটার আগে আপনাদের জানা লাগবে যে অ্যামপ্লিটিউড শিফটিংটা আমরা কিভাবে করব। অ্যামপ্লিটিউড শিফটিং সিম্পলি আপনারা কোনো একটা ফাংশনের সঙ্গে যদি সামান্য একটা অফসেট যোগ করে দেন +b, যেটা দ্বারা আমরা প্রকাশ করতেছি, তাহলেই আমরা অ্যামপ্লিটিউড শিফটিং পেয়ে যাব। সো +b টা কিভাবে অ্যাপিয়ার করবে দেখেন, এখানে যদি একটা ফাংশন দেওয়া থাকে xt এরকম দেখতে, আমরা যদি xt কে 2 দ্বারা অফসেট করি, -2 দ্বারা যদি অফসেট করি, তাহলে কি হবে? এটা y অ্যাক্সিসে নেগেটিভ -2 এর দিকে চলে যাবে। মানে -2 নেগেটিভে আপনি পুরা জিনিসটাকে ভ্যালুটাকে শিফট করে দিবেন। তাহলে আগে যেই জিনিসটা 0 এর জন্য আপনি পাইতেছিলেন 2, এখন আপনি 0 এর জন্য পাবেন হলো গিয়ে 2 - 2 = 0। -2 এর জন্য স্যার পাইতেছিলেন 0। হ্যাঁ, বলেন। স্যার আরেকবার যদি রিপিট করতেন, এটা ঠিক বুঝলাম না। আচ্ছা, আমি এই জিনিসটা একটা সহজ উদাহরণ দিই। আপনারা ল্যাবে কেউ কি ফাংশন জেনারেটর ইউজ করছেন? সাইন ওয়েভ না জেনারেটর বা স্যার। ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর? জি না স্যার, মনে হয় করিনি। কি বলেন? আপনারা এখন পর্যন্ত এসি সার্কিট করে আসেননি? এসি এসি সার্কিটের সার্কিট করেছি স্যার, ল্যাব করেন নাই? কিন্তু হচ্ছে সার্কিট টু ল্যাবে তো ল্যাবে আমি ছিল, শুধু কিন্তু অসিলোস্কোপ করছিলাম। শুধু অসিলোস্কোপ ইউজ করেছি সিগন্যাল স্যার। জেনারেটর ইউজ করেননি আপনারা? স্যার নামটা হয়তো ধরতে পারতেছি না। কি বলেন? এটা তো আপনাদের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন সিগন্যাল জেনারেটর সম্পর্কে পরিচিত হওয়ার। আপনারা যদি পরবর্তীতে কাজ করেন আরকি, চাকরি নেন কোথাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাদের সিগন্যাল জেনারেটর কিন্তু অনেক কাজে আসবে।
কোনো একটা সিস্টেম টেস্ট করার সময়। সিগন্যাল জেনারেটর কি? সিগন্যাল জেনারেটর হলে কি আপনার ইচ্ছা অনুযায়ী একটা সাইন ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারবে। বুঝতে পারছেন? এবং ওটার ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড আপনি কন্ট্রোল করতে পারবেন ওই সিগন্যাল জেনারেটরটা দিয়ে। মনে করেন আপনার 500 হার্টজ দরকার। 1 ভোল্ট 500 হার্টজ দরকার। আপনি একদম ঠিক 1 ভোল্ট 500 হার্টজ ওইটা দিয়ে জেনারেট করতে পারবেন। তো এই সিগন্যাল জেনারেটরের মধ্যে একটা ডায়াল থাকে অফসেট। ওই অফসেটটা ঘুরে, ঘুরে আপনি সিগন্যালটাকে 0 মানে উপরে বা নিচে নিতে পারেন। বুঝতে পারছেন? মানে অফসেটটা কি একটা এসি সিগন্যালের সঙ্গে সার্টেন একটা ডিসি সিগন্যাল যোগ করে দেয়। একটু যদি চিন্তা করেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কোনো একটা এসি সিগন্যাল আছে, আপনার সাইনোসয়েডাল ওয়েভফর্ম আছে। এটার সঙ্গে একটা ডিসি অফসেট যোগ করে দেয়। অফসেটটা যোগ করে দিলে কি হবে? পুরো সাইন সিগন্যালটা আপনার উপরে উঠে যাবে বা নিচে নেমে যাবে না? আপনারা যদি ক্ল্যাম্পার সার্কিট পড়ে থাকেন তাহলে ওখান থেকে মনে করতে পারবেন যে ক্ল্যাম্পিং সার্কিট কিভাবে কাজ করে। যে কোনো একটা সিগন্যালকে টেনে উপরে নিয়ে যায় বা নিচে নামায় দেয়। ওই জিনিসটাই এখানে হচ্ছে। অ্যামপ্লিটিউড শিফটিং এ ওই জিনিসটাই হচ্ছে যে আমরা সার্টেন কোনো একটা ফ্যাক্টর দিয়ে সিগন্যালটাকে আইদার উপরে উঠাচ্ছি বা নিচে নামায় নিতেছি। আগে আমরা কি করছি? যে সিগন্যালটাকে টাইম স্কেলে কম্প্রেস করছি বা এক্সপান্ড করছি, তাই না? এখন আমরা যে জিনিসটা করতেছি সিগন্যালটাকে আইদার উপরে উঠাচ্ছি বা নিচে নামায় আনতেছি। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা একটা এখানে শিফটিং এর একটা কোএফিশিয়েন্ট থাকবে বি। এই কোএফিশিয়েন্টটা পরিমাণ আমরা আইদার উপরে উঠাবো বা নিচে নামাবো। এখন কিসের উপর ডিপেন্ড করবে যে এটা কি উপরে উঠবে নাকি নিচে নামবে? যদি বি এর ভ্যালুটা পজিটিভ হয় তাহলে আপনার সিগন্যালটা উপরে উঠে যাবে। আর বি এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে আপনার সিগন্যালটা নিচে নেমে আসবে। এটা সিম্পলি বিটা হলে কি এটা ডিসি ভ্যালু। বুঝতে পারছেন? একটা ডিসি একটা ভোল্টেজ বা কিছু একটা সেটা আপনার সিগন্যালটাকে উপরে উঠিয়ে দিচ্ছে বা নিচে নামায় দিচ্ছে। এখন দেখেন এক্সটি এর রিপ্রেজেন্টেশনটা এখানে দেওয়া আছে। এক্সটি সিগন্যালটা দেখতে এরকম। এখন আমি যদি আপনাকে বলি যে এক্সটি পুরোটা ব্র্যাকেট কমপ্লিট হয়েছে, ঠিক আছে? -2 বের করো। তাহলে আপনারা কি করবেন দেখেন, তাহলে 0 এর জন্য আগে যেই ভ্যালুটা আপনারা পাইতেন, ওই ভ্যালুটার থেকে এক্সটি এর ওই ভ্যালুটার থেকে আপনারা 2 বিয়োগ করে দিবেন। কারণ এক্সটি মানে কি? এক্সটি মানে টি পয়েন্টে ফাংশনটার ভ্যালু। তাই না? আমরা এটা গত ক্লাসে দেখছিলাম যে টি পয়েন্টে ফাংশনটার ভ্যালুই হলো গিয়ে এক্সটি। ওই ভ্যালুটার থেকে 2 বিয়োগ করে দিবেন। এখন দেখেন 0 পয়েন্টে আমার ফাংশনটার ভ্যালু কত? 2 নাকি? স্যার বুঝতে পেরেছি, এটা আগেরটার মতোই। এটা শুধু হচ্ছে আগেরটা ছিল হচ্ছে টি অ্যাক্সিস এ আমরা হচ্ছে চেঞ্জ করেছিলাম। এটা এক্স হ্যাঁ, অ্যাক্সিস এ যোগ বা বিয়োগ করে এক্স্যাক্টলি। চেঞ্জ এক্স করতে হবে। ওয়াই অ্যাক্সিসটা মানে হলো কি আপনার এক্সটির যে অ্যাক্সিস, ফাংশনের যে অ্যাক্সিসটা আরকি। ওয়াই অ্যাক্সিস, এক্স না, ওয়াই অ্যাক্সিস। কারো কোনো কোশ্চেন থাকলে করতে বুঝতে পারেন। পেরেছি। কোশ্চেন থাকাটা খুবই স্বাভাবিক। কারণ এই কোর্সটা একটু মানে অনেক কল্পনার বিষয় আছে এখানে। সো এই কোর্সটা একটু কনফিউজিং মনে হইতে পারে ইনিশিয়ালি। এইজন্য আপনার কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন স্যার করবেন। বলেন। স্যার একটা জিনিস নিয়ে কনফিউশন থাকছে স্যার এখানে যে স্যার এই যে টি এক্সটি মাইনাস 2 যে এক্সিসটা আমরা দেখতে পাচ্ছি হুম। স্যার আসলে এই এক্সিসে কোন সময় আসলে কোন এক্সিসটাকে চেঞ্জ করবে এটা একটা কনফিউশন তৈরি আচ্ছা। হচ্ছে স্যার। আপনি একটা এক্সিলেন্ট পয়েন্ট বলছেন। আপনার এই কোশ্চেনটা অনেকেরই থাকতে পারে। আমি সিওর এই কোশ্চেনটা অনেকেরই আছে। সো আপনি যে জিনিসটা আমাকে বলতেছেন সেটা হলো গিয়ে যে এক্স টি মাইনাস 2 এটা হলো গিয়ে একটা অপারেশন। আরেকটা আমাদের আছে হলো গিয়ে এক্স টি তারপরে -2। এই ২ টা কোনটা কোন এক্সিস অপারেশন হবে এটা বুঝতে সমস্যা হইতেছে, তাই না? মানে কোন সময় আপনি কোন জি এক্সিসে কাজ করবেন। স্যার। সো আপনারা সবসময় মনে রাখবেন যে ব্র্যাকেটের ভিতরে যে জি জিনিসটা আছে, স্যার। ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু প্রকাশ করতেছে আপনার সময়ের মানটা। ওই পার্টিকুলার পয়েন্টে সময়ের মানটা। ঠিক আছে? সো আপনারা যখন এই অপারেশনটা করবেন, অপারেশনটা করার সময় আপনার সময়ের মানকে পরিবর্তন করে আগে যদি সময়ের মান থাকতো t, তাহলে ওই সময়ের মানটাকে পরিবর্তন করে এখন করা লাগবে t-2। ঠিক আছে? যেহেতু ব্র্যাকেটটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? মানে আগে যদি আপনার ফাংশনটা ছিল জি xt, স্যার। এখন সেই ফাংশনটাকে আপনার t এর বদলে সব জায়গাতে বসাবেন t-2। whereas আপনার ২ নম্বরটাতে কি করতেছে দেখেন। ২ নম্বরটাতে আপনার সময়ের ভ্যালু কিন্তু t ই থাকতেছে। সময়ের ভ্যালু কিন্তু পরিবর্তন হচ্ছে না। মানে টাইম এক্সিসে কোনো পরিবর্তন হবে না। যেহেতু ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেছে। সময়ের এখানে কিন্তু আমরা কোনো হাত দিই নাই, তাই না? তার মানে সময়টা কিন্তু সময়ের জায়গাতেই থাকবে। এখানে কোনো পরিবর্তন জি হবে না। স্যার। পরিবর্তনটা কোথায় হবে? এই সময়ের জন্য আপনার ফাংশনটার যে ভ্যালু, ওই ভ্যালুটার পরিবর্তন হবে। জি স্যার বুঝছি স্যার। থ্যাংক ইউ বুঝছেন? স্যার। তার মানে আপনার ব্র্যাকেটটা যখনই কমপ্লিট হবে তখনই আপনি বুঝে নিবেন যে এখানে একটা ফাংশনের ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। ওইটার থেকে আপনি ২ বিয়োগ করবেন।
whereas প্রথমটাতে আপনার কিন্তু পুরো সময়ের ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? জি এরপরও স্যার, যদি আপনার কোনো কোয়েশ্চেন থ্যাংক থাকে ইউ আমি স্যার। উত্তর দিব পরে। তবে আপাতত আমরা যে জিনিসটা দেখে আসি যে আপনি এই কম্বাইন্ড ফাংশনটা কিভাবে করবেন? যে অ্যামপ্লিটিউড স্কেলিং এবং শিফটিং যদি একসাথে থাকে, এটার কম্বাইন্ড ফাংশনটা কিভাবে করবেন? সো স্বাভাবিকভাবে এটার রিপ্রেজেন্টেশনটা হবে এরকম যে yt সমান সমান axt প্লাস b। তার মানে এখানে আমরা ফার্স্টে অ্যামপ্লিটিউডের স্কেল করতেছি, তারপরে আমরা এই জিনিসটা শিফট করতেছি। তো এটা করাটা আপনার টাইম স্কেলিং শিফটিং এর তুলনায় অনেক ইজি। ইজি কেন? আপনারা দেখেন ফার্স্টে আপনি এক্সটাকে এ দ্বারা স্কেল করে নিবেন, এটাকে স্কেল করে নিয়ে তারপর বি পরিমাণ আইদার উপরে উঠাবেন বা নিচে নামাবেন। এটা খুবই সহজ, এটা ওটার মতো কনফিউজিং না। আবার ডিফারেন্ট ভাবে আপনি করতে পারেন, সেটা হলো কি আপনি এ যদি কমন নেন তাহলে কি হবে xt প্লাস বি বাই এ। তার মানে ফার্স্টে আপনি বি বাই এ পরিমাণ উপরে উঠাইলেন বা নিচে নামাইলেন, তারপরে আপনি টোটাল জিনিসটাকে এ দিয়ে স্কেল করে দিলেন। জিনিসটা কি বুঝতে পারছেন? এটা দুই ভাবেই করা যাবে, ওই সিমিলারলি আগেরটার মতনই। দুই ভাবে করলে আপনার অঙ্কের উত্তর ঠিক আসবে, কিন্তু এটা অনেক সহজ, আগেরটার তুলনায় এটা অনেক সহজ। এটার কোনো উদাহরণ আমি পাইনি বইতে। এটার কোনো উদাহরণ, এই অঙ্কটার উদাহরণ আমি বইতে পাইনি। আমি ওপেনহাইমারের বইটা দেখার সময় পাইনি কালকে। আমি আপনাদেরকে ওপেনহাইমার বই থেকে কিছু উদাহরণ নোট আকারে দিয়ে দিব আপনাদেরকে এই উইকেন্ডে। আপনারা একটু অ্যামপ্লিটিউড স্কেলিং আর শিফটিং এর যে উদাহরণটা, এটা আমি পিডিএফ থেকে দেখে নেবেন। বুঝতে পারছেন? আমি এটার উদাহরণ সলিমানের বইতে পাইনি। তো এটা আমি আপনাদেরকে ওপেনহাইমার বই থেকে নোট আকারে দিয়ে দিব। আপনারা একটু নিজের সময়ে দেখে নেবেন। এখন পর্যন্ত আমরা যা পড়লাম, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? স্যার এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে এই লাস্ট টপিকটা আরেকটু বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, আসলে আমিও ম্যাথ আমিও না আপনার করলে কথাটার সাথে একমত। কিন্তু আমি কোনো এক্সাম্পল পাইনি। এজন্য আমি আসলে সময়ও পাইনি। এত প্রেশার এখন এই কয়দিন, আমি এক্সাম্পল নিজে প্রিপেয়ারও করতে পারিনি। আমি চেষ্টা করব এক্সাম্পল প্রিপেয়ার করে আপনাদেরকে উইকেন্ডে দিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখে নিন ওখান থেকে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে ফলো আপ করব। আমাদের তো মঙ্গলবার দিন ক্লাস থাকবেই। আচ্ছা, আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাইতেছিলাম যে এই পর্যন্ত আপনাদের কোর্সটা কেমন লাগতেছে? মানে কিরকম মনে হইতেছে? স্যার সত্যি কথা বলতে স্যার আমরা এখনো এটা নিয়ে আসলে ভালোভাবে আপনার ক্লাসটাই শুধু করি, আর হয়তো অন্য বেশি সময়ও দিতে পারি না স্যার। হুম। কারণ আমাদের মিডের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে, অন্য ক্লাসগুলো আছে। তো আপনাদের তারপরেও অ্যাসাইনমেন্ট কি স্যার অলরেডি দিয়ে দেওয়া একটা হয়েছে? রিকোয়েস্ট করতাম স্যার আপনাকে, আপনাদের যদি আপনার অ্যাসাইনমেন্ট এত টাইম তাড়াতাড়ি হয়। কিভাবে দিছে? জি স্যার। স্যার এটা স্যার, স্যার এটা না স্যার, আমাদের আগের সেমিস্টারের মিড টার্ম তো আমাদের কিছু বাকি ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্যার সেটার আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে সবারই আপনাদেরকে 2টা অলরেডি? 3টা সাবজেক্ট করে স্যার বাকি ছিল। জি স্যার। ও আচ্ছা। হ্যাঁ, বলেন আপনার কি রিকোয়েস্ট ছিল? স্যার তারপরেও স্যার আর স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার সুলেমানের বইতে তো স্যার অনেক ম্যাথ আছে স্যার। আপনি যদি আমাদেরকে, স্যার আপনি যদি হ্যান্ড নোট নাও করতে পারেন স্যার, আমাদের যদি একটু বলতেন যে দেখা যাচ্ছে স্যার এই ম্যাথটা সম্পর্কে আমাদের ধারণা নেই, কিন্তু অন্য ম্যাথে যেমন দেখি যে একটা ম্যাথ করলে হয়তো 4-5 মানে 5টা ম্যাথ করলে হয়তো ম্যাথর যদি আমাদের এক্সাম্পল গুলো স্যার আপনি ম্যাথ একটু করতে পারতাম হুম। স্যার। না হলে স্যার সত্যি বলতে আমরা ওই ম্যাথ গুলো করতেও পারবো না স্যার, আমাদের কাছে অতটা সময়ও নেই স্যার। তার মানে আপনি কি বলতেছেন যে আমি আপনাদেরকে লিস্ট করে দিব যে কোন কোন ম্যাথগুলো আপনাদেরকে দেখতে হবে? এটা বলতেছেন নাকি আপনি বলতেছেন যে জি এক্সারসাইজের? স্যার। স্যার যদি একটু আপনার সময় হয় স্যার, কষ্ট করে স্যার। জি স্যার, হ্যাঁ, জি স্যার, এটাই সেটা তো আমি আপনাকে পিডিএফ এ দিয়ে স্যার। ওই যে দিতেই পারবো। সুলেমানের বই কোনো থেকে আমাদেরকে বলছিলেন প্র্যাকটিস। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওটা আমি জি স্যার, আপনাকে তাহলে আমাদের দিয়ে জন্য দিতে পারবো। খুবই ভালো হয় স্যার। ঠিক আছে। তাহলে আমি ওটার একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব যে কোন জি কোন স্যার। অঙ্ক দেখলে আপনি বাকি অঙ্কগুলো পারবেন। আর কারো কি কোনো কনসার্ন, রিকোয়েস্ট বা জি ফিডব্যাক স্যার, আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, কম কম পারাবেন স্যার। আমরা তো শর্ট কম করতে পড়াবেন? ভালোবাসি, কম পারাবেন। আপনারা তো টাকা দিয়ে কোর্সটা কিনছেন, তাই না? টাকাটা দিতে আপনাদের যথেষ্ট কষ্ট হয়েছে। আপনারা কম শিখবেন কেন বলেন? শুধু রেজাল্ট ভালো করার জন্য? আসলে সময় তো অল্প স্যার। পরে পস্তাবেন, স্যার পরে আসলে পস্তাবেন। কম শিখতেছি সেটা না স্যার।
হ্যাঁ, বলেন। স্যার কি কম শিখতেছি স্যার এটা না, কিন্তু স্যার এই টাইমে যদি সবগুলা করতে চাই সত্যি বলতে স্যার কিচ্ছু শিখতে পারবো না। তারপরে কম শিখলে যেটুকু শিখতেছি সেটুকু ঠিকঠাক শিখি স্যার, এটাই এটুকু ঠিক চাচ্ছি বলছেন আর কি আপনি স্যার। যে মানে কম শিখলেও যতটুকু শিখতেছেন এটা যাতে ঠিকঠাক শিখেন। এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আমি আপনাদেরকে হ্যাঁ জাস্ট স্যার। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি। আমি যখন অনার্স করতাম, ইভেন আমি পরপর যে ২ টা মাস্টার্সও করছি, আমি সিজিপিএ এর ব্যাপারে সবসময় খুব সতর্ক থাকতাম। মানে আমার পড়ালেখার প্রাইমারি উদ্দেশ্যই ছিল সিজিপিএ ভালো করা। যেটার ফলাফল যেটা হয়েছে যে আমার সিজিপিএ অনেক ভালো। ঠিক আছে? আমার সিজিপিএ সবগুলাতেই অনেক ভালো। কিন্তু প্রত্যেকটা শেষেই আমি যা পড়ছি সবকিছু ভুলে গেছি। আমার একদম জাস্ট সিম্পলি কোনো সাবজেক্ট সম্পর্কে কিচ্ছু মনে নেই। ইলেকট্রনিক্স 1 থেকে যদি আপনি আমাকে কোনো কোয়েশ্চেন করেন এখন, জি আমি স্যার। মোটামুটি সিউর আমি উত্তর দিতে পারব না। আপনি যদি আমাকে সিনক্রোনাস মোটর থেকে কোনো কিছু জিজ্ঞেস করেন, আমি উত্তর দিতে পারব না। কারণ আমি পড়ালেখা করছি শুধু সিজিপিএ ভালো করার জন্য। যেটার ফলাফল হইছে আমার সিজিপিএ অনেক ভালো হইছে। কিন্তু আমি বলব যে আমি ভালো ইঞ্জিনিয়ার হইনি। পরবর্তীতে দেখা গেছে আমি যখন রিসার্চে গেছি, তখন আমার বেশ কষ্ট হয়েছে। আমার প্রফেসর আমাকে মানে যখন চাপ দিত, প্রচন্ড চাপ দিত। দিনরাত ২৪ ঘন্টা আমাকে ল্যাবে কাটাইতে হইতো। তখন দেখা যেত যে আমি অনেক সময় ভেঙে পড়তাম। কারণ বেসিকের অনেক কিছু মনে নেই। সারাক্ষণ দেখা যেতেছে ইন্টারনেট থেকে সার্চ করতে হইতেছে, ল্যাবে এক্সপেরিমেন্ট করতে হইতেছে। এই জিনিসটা অনেক হেক্টিক। ঠিক আছে? মানে কনফিডেন্স কমে যায় অনেক। তো আপনাদের আমি এটা বলব যে আমার অনেক ফ্রেন্ড আছে যাদের সিজিপিএ খারাপ। কিন্তু ওরা এখন অনেকেই ইন্টেলে চাকরি করে। কয়েকজন আছে হলো গিয়ে আপনার, একজন আমার পরিচিত আছে, সে হলো কানসাস ইউনিভার্সিটিতে রিসেন্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইছে। মানে ওদের সিজিপিএ অনেক খারাপ। কিন্তু ওরা পড়ালেখা করছে, যতটুকু করছে নিজের ইন্টারেস্টে করছে। যে আমার এই সাবজেক্টটা ভাল লাগে, আমি এটাই পড়বো। অন্য সবগুলাতে আমি খারাপ করব। কিন্তু এইটাই ভাল লাগছে, আমি এটা নিয়েই পড়ে থাকবো। মনে করেন কারো ইলেকট্রনিক্স পছন্দ, কারো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং পছন্দ। ওরা শুধু ওগুলো নিয়েই পড়ে থাকছে ৪ টা বছর। ওরা পড়ালেখাও করে নাই, সিজিপিএও ভালো না। কিন্তু আল্টিমেটলি দেখা গেছে ওদের পরবর্তীতে চলার পথটা অনেক সহজ হইছে। কারণ ওদের একটা ইন্টারেস্ট ছিল। ওদের একটা জায়গায় এক্সপার্টিস ছিল। মানে জ্যাক অফ অল ট্রেড হয়ে কিন্তু কোনো লাভ নেই। আপনি যদি মাস্টার অফ নান হন। বুঝতে পারছেন আমার কথাটা? সো আপনারা পড়বেন, অবশ্যই সিজিপিএ ভালো করবেন। এটা অনেক জি স্যার। ইম্পোর্টেন্ট চাকরি পাওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন যে কোনো না কোনো সাবজেক্টে কিন্তু আপনার এক্সপার্ট হইতেই হবে। আপনি যদি কোনো না কোনো সাবজেক্টে এক্সপার্ট না হন, পরবর্তীতে কিন্তু আপনি নিজের লাইন খুঁজে পাবেন না। এই বিএসসি পাস করার পরে কিন্তু আপনাকে চাকরি খুঁজতে হবে। সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট পরীক্ষার থেকে। সো আপনারা চেষ্টা করবেন যে আপনার একটা পছন্দের জিনিস খুঁজে বের করার জন্য, যেটা আপনার টপিক, আপনার এক্সপার্টিজ এর জায়গা হবে। এই ভুলটা করবেন না যে জাস্ট সিজিপিএ ভালো পাওয়ার জন্য সাজেশন পড়ে বা কম পড়ে পরীক্ষায় পাস করার জন্য। এটাই জাস্ট আপনাদের বলা। যেহেতু আপনারা এখন অনলাইনে ক্লাস করতেছেন, আপনাদের উপর এখন অনেক দায়িত্ব নিজেকে নিজে শিখানোর। তো আমি আশা করি যে আপনারা অনেক কষ্ট করে টাকা জমায়ে কোর্সগুলা কিনছেন। এখন সবারই আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনারা এই টাকাটা মানে বৃথা যেতে দিবেন না আরকি। আচ্ছা, তো আমরা এখন ফাইনালি আজকে যে জিনিসটা দেখব, সেটা হলো গিয়ে কয়েকটি এলিমেন্টারি সিগন্যাল আমরা দেখব। যেই সিগন্যালগুলা মানে আমাদের স্যার একদম। হ্যাঁ, আমার বলেন। ফোনে চার্জ মোটামুটি শেষ, আমি লিভ নিচ্ছি, তো আশা করি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আপনি লিভ নিতে পারেন। আচ্ছা, তো আমরা কতগুলো এলিমেন্টারি সিগন্যাল দেখে আজকের ক্লাসটা শেষ করব। এলিমেন্টারি সিগন্যাল মানে হলো গিয়ে এই সিগন্যালগুলো একদম কতগুলো ফান্ডামেন্টাল বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি। জানার পরে আমরা বিভিন্ন কোএফিসিয়েন্ট বা স্কেলিং ফ্যাক্টরগুলো চেঞ্জ করি। আমরা এই সিগন্যালগুলোকে বড়, ছোট বা বিভিন্ন আকারে জানতে পারি। কিন্তু এটার কতগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা আছে। যেমন মনে করি এলিমেন্টারি সিগন্যালের মধ্যে একটা আছে হলো গিয়ে আপনাদের সাইনোসয়েডাল সিগন্যাল। সাইনোসয়েডাল সিগন্যালের বেসিক এক্সপ্রেশন যেটা, এটা আপনারা সবাই জানেন আমি আশা করি। সেটা হলো গিয়ে এ সাইন বা এ কস ওমেগা টি প্লাস থিটা। তাই না? এই জিনিসটা তো আপনারা সবাই এর আগে এসিতে পড়ে আসছেন। এ সাইন ওমেগা টি প্লাস থিটা, যেটা আপনারা জি স্যার। পড়ছিলেন ভিএম বা আইএম। সাইন ওমেগা টি প্লাস থিটা। যেখানে ভিএম আইএমটা কি ছিল? আপনার সিগন্যালের ম্যাগনিটিউড। ওমেগাটা কি ছিল? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর থিটাটা ছিল ফেজ অ্যাঙ্গেল। তাই না? এখানেও সিমিলারলি একদম একই জিনিসই প্রকাশ করবে। এটা হলো গিয়ে আপনার ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, ওমেগাটা হলো গিয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, থিটাটা হলো গিয়ে ফেজ অ্যাঙ্গেল। এখন এই ওমেগাটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে আপনারা যদি লিনিয়ার ফ্রিকোয়েন্সিতে নিতে চান, এফ এ প্রকাশ করতে চান, আমরা কিভাবে প্রকাশ করি কেউ বলতে পারবেন? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে যদি আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সিতে নিতে চাই, শুধু এফ এ নিতে চাই, আমরা কিভাবে কনভার্ট করি? কারো আইডিয়া? ওমেগা সমান সমান No, 2 পাই স্যার। এফ। খেয়ে ফেলছেন?
ওমেগা সমান সমান 2 পাই এফ। এইটা মনে আছে স্যার। ওমেগা সমান সমান 2 পাই এফ। তার মানে আপনার যদি কোনো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দেয় কিন্তু শুধু ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তখন আপনারা ওই জিনিসটাকে 2 পাই দিয়ে গুণ করে দিবেন, তখন ওমেগা পাবেন। ওই এফটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি, আর এই ওমেগাটাকে আমরা বলতেছি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? এখন এখান থেকে আমরা টাইম পিরিয়ডটা কিভাবে বের করব? এই সিগন্যালটা টাইম পিরিয়ড আমরা বের করব হলো গিয়ে টি সমান সমান 1 বাই এফ বা 2 পাই বাই ওমেগা। 1 বাই এফ বা 2 পাই বাই ওমেগা। বুঝতে পারছেন? সো আমরা জানি যে সাইন ওয়েভ বা কজ ওয়েভকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এটা হলো কি আপনাদের একটা এলিমেন্টারি সিগন্যাল। আরেকটা এলিমেন্টারি সিগন্যাল আছে হলো কি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। আপনারা তো সবাই কথায় কথায় এই জিনিসটি ইউজ করেন বা জানেন, এক্সপোনেনশিয়াল ফাংশন। সো এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে আমরা কিভাবে প্রকাশ করি? সমান সমান এ ই ল্যামডা টি। এটা হলো গিয়ে এক্সপোনেনশিয়াল ফাংশনের অ্যামপ্লিটিউড, ল্যামডাটা হলো গিয়ে এটার অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, ঠিক আছে? কিভাবে এটা অ্যাটেনুয়েট করবে বা কিভাবে এটা বৃদ্ধি হবে, গ্রো করবে। এটাও একটা এলিমেন্টারি ফাংশন। সো এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে আমরা কিভাবে প্রকাশ করি দেখেন, আমাদের ল্যামডার মান যদি 0 থেকে বড় হয় তখন আমরা বলি যে এই জিনিসটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতেছে। যেমন আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখছি যে করোনা ভাইরাসের যে ইনফেকশনের রেশিও, ইনফেকশন যেভাবে বাড়তেছে বা ডেথ যেভাবে হইতেছে, এই জিনিসটা একটা কিসের ফাংশন কেউ বলতে পারবেন? আপনারা যদি ওয়ার্ল্ড মিটার নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনার করোনাতে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে বা এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এটার একটা চার্ট দেখতে পারবেন। সেই চার্টটা সবসময় দেখবেন যে এরকম। দেখছেন কখন এই ছবিটা করোনার দিনের সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর হার বা ইনফেকশনের হার? এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? আপনার যখন কোনো একটা এপিডেমিক হয়, কোনো একটা মহামারী যখন হয়, মহামারী সবসময় এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায়। সো এই ল্যামডাটার মান যদি আপনার 0 থেকে বড় হয় তখন আমরা ওটাকে বলি ওটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতেছে। আর ল্যামডার মান যদি 0 থেকে ছোট হয় তখন আমরা ওটা বলি যে এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে বা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতেছে। এটা আমরা কোথায় দেখি? যখন একটা ক্যাপাসিটর ডিসচার্জ করে। যখন একটা ক্যাপাসিটর ডিসচার্জ করে তখন কিন্তু ওই জিনিসটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। আচ্ছা, আর যদি সমান সমান থাকে তাহলে এটা জাস্ট একটা স্ট্রেট লাইন। ল্যামডা সমান সমান যদি 0 হয় তাহলে এটা জাস্ট একটা স্ট্রেট লাইন। কারণ কি? ল্যামডা যদি 0 হয় তার মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে শুধু অ্যামপ্লিটিউডটাই থাকবে, একটি স্ট্রেট লাইন। এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল একটা স্ট্রেট লাইন। তো এটা গেল আরেকটা এলিমেন্টারি ফাংশন আমাদের, সেটা হলো গিয়ে এক্সপোনেনশিয়াল। তারপরে আরেকটা আছে সেটা হলো গিয়ে জাস্ট এক্সপোনেনশিয়াল আর সাইনোসয়েডের একটা কম্বাইন্ড এক্সপ্রেশন। আপনার সেটা হলো গিয়ে কমপ্লেক্স সাইনোসয়েড। মানে আপনার এইখানে ল্যামডাটার ভ্যালু যদি ইমাজিনারি হয়, এক্সপোনেনশিয়ালের যে ল্যামডার ভ্যালুটা আগে দেখলাম, এই ল্যামডার ভ্যালুটা যদি ইমাজিনারি হয় তখন আমরা এটাকে সাইন আর কজের একটা কম্বাইন্ড ফাংশন হিসেবে দেখাইতে পারি। এই জিনিসটা আপনারা আগে করছেন, আমি ভুলে গেছি এটা কোন কোর্সে করছেন আপনারা। কেউ যদি মনে থাকে আমাকে বলতে পারেন এটা কোন কোর্সে করছেন। তখন আমরা এই যে ইমাজিনারি যদি থাকি ই এর পাওয়ারটা, তখন আমরা কমপ্লেক্স কোথায় পড়ছেন? ম্যাথের কোন একটা সাবজেক্টে জানি ছিল, ম্যাথ 101 বা কোথায় জানি ছিল এটা। আচ্ছা, যেটাই হোক, তো রিয়েল যে পার্টটা, ওই পার্টটাকে আমরা কস আকারে দেখাই আর ইমাজিনারি পার্টটাকে আমরা সাইন আকারে দেখাই, ঠিক আছে? সো এটাও এক ধরনের এলিমেন্টারি ফাংশন। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যেটা আমাদের পরবর্তী কোর্সের পরবর্তী পর্যায়ে সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটার প্রথমটা হলো কি ইউনিট স্টেপ ফাংশন। এই জিনিসটা আপনারা পরবর্তীতে দেখবেন প্রচুর অঙ্কতে ইউনিট স্টেপ ফাংশনটা আপনাদের কাজে লাগবে। আগেরগুলো তেমন একটা বেশি কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ইউনিট স্টেপ ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। সো ইউনিট স্টেপ ফাংশনটা অবশ্যই আপনারা খুব ভালো করে বুঝবেন। ইউনিট স্টেপ ফাংশনটা জাস্ট এইটা, এটার অন্য কোনো সংজ্ঞা নাই, কিচ্ছু নাই। ইউনিট স্টেপ ফাংশনটা হলে কি শুধু এটা। আপনাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে ডিফাইন ইউনিট স্টেপ ফাংশন, আপনারা কি করবেন? যে জাস্ট এই কথাটা লিখবেন, ইউনিট স্টেপ ফাংশন ইজ ডিনোটেড অ্যাজ এইটা, ইউটি সমান সমান 1 কখন হবে? যখন টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর বাকি সব ক্ষেত্রে এটা 0। তার মানে কি? যখনই এটা 0 থেকে বড় বা 0 সমান হবে তখনই এই ফাংশনটার ভ্যালু 1, আর নেগেটিভে পুরোপুরি 0। এটাকেই আমরা বলি হলে কি ইউনিট স্টেপ ফাংশন। বুঝতে পারছেন না? কারো কোনো কনফিউশন আছে? না স্যার, এর ভ্যালুটা শুধুমাত্র 0 থেকে সমান বা বড় হলেই শুধুমাত্র এটা 1 1, হবে। হ্যাঁ, আর এটাকে বাকি আমরা সব বলতেছি ক্ষেত্রে ইউনিট 0। স্টেপ ফাংশন। এটার সংজ্ঞা আপনাদের পরীক্ষায় আসার চান্স আছে। ইউনিট স্টেপ ফাংশন, ডিফাইন ইউনিট স্টেপ ফাংশন।
ঠিক আছে? তখন আপনারা জাস্ট এতটুকু লিখবেন, ডিফাইন করবেন, ছবিটা আঁকবেন। দ্যাটস ইট, ফুল মার্কস। তারপরে আরেকটা আছে হলো গিয়ে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনটা জাস্ট ইউনিট স্টেপ ফাংশনের একটু এদিক ওদিক। এটা যখন টি এর থেকে বড় হবে তখন কোন ছবিটা আঁকবো স্যার? এই যে নিচে ছবিটা আঁকা স্যার আছে না? ছবিটা কোনটা স্যার, ফিগারটা কোনটা? এই যে নিচে ছবিটা। ও ও জি স্যার, জি জাস্ট স্যার। এই জিনিসটাকে আপনি ভিজুয়ালি জি রিপ্রেজেন্ট স্যার। করতেছেন, ঠিক আছে? আর সিগনাম ফাংশনটা কি? জি সিগনাম স্যার। ফাংশনটা যখন আপনার টি এর থেকে যখন বড় হবে তখন এটা হলে গিয়ে 1, 0 থেকে যখন বড় হবে তখন 1, 0 থেকে ছোট হলে -1, আর ঠিক 0 তে যেয়ে এটার ভ্যালু হলে কি 0। বুঝতে পারছেন? তাহলে এখন যদি এই ছবিটা দেখেন, ছবিটা একটু কনফিউজিং। কেন কনফিউজিং একটু কেউ বুঝাই বলতে পারবেন আমাকে? 0 থেকে বড় হলেই 1, ঠিক আছে? 0 থেকে ছোট হলেই -1। ঠিক 0 তে যেয়ে 0। কিন্তু এখানে দেখেন 0 তে দেখে মনে হইতেছে না 0 তে 1? দেখে মনে হচ্ছে না 0 তে 1 এবং -1 দুইটা একই সঙ্গে? মনে হওয়ার কিছু নেই, জিরোতেই তো দেখতে পাচ্ছি 1 আর -1 আছে, তার মানে দুইটা এটা একই সঙ্গে জিরোতেই দেখা যাচ্ছে। একটু থাকছে। কনফিউজিং এটা, তাই না? মানে এটা 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 কিভাবে সম্ভব? মানে এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইছে হলো কি এই জিনিসটা এত ডিফারেন্সটা এত ছোট যে এটা খালি চোখে আপনারা দেখতে পারতেছেন না। তার মানে 0.00000000001 ও যদি হয় তখনও কিন্তু ভ্যালুটা আপনার 1, তাই না? আর যদি -0.0000001 হয় তখনও কিন্তু -1। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? ঠিক 0 তে যায় বুঝতে 0। পেরেছি স্যার, অনেক ছোট ভ্যালুর অনেক জন্য ছোট, এটা হ্যাঁ। ক্যালকুলেট করবে। তাহলে এখানে যেই পরিমাণ স্কেল দেখা যাচ্ছে এই স্কেলে আপনি এই জিনিসটা দেখতে পারতেছেন না। যেখানে সামান্য একটু সরে গেছে এই জিনিসটা আপনি এখানে দেখতে পারতেছেন। কিন্তু আপনি যদি অনেক জুম করেন 1000x যদি জুম করেন তখন আপনি দেখবেন যে সামান্য একটু ডিফারেন্স আছে। মানে পুরোপুরি y অ্যাক্সিসটাকে টাচ করেনি। বুঝতে পারছেন? তো সিগনাম ফাংশনটা আপনাদের মনে হয় না তেমন কোনো কাজে আসবে। জাস্ট আপনাদের পরীক্ষাতে যদি সংজ্ঞা আসে আপনারা জাস্ট এরকম একটা সংজ্ঞা লিখবেন আর ছবিটা আঁকবেন। এগুলো জাস্ট থিওরিটিক্যাল এর জন্য ইম্পোর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট আরকি। এরপরে রেক্টেঙ্গুলার ফাংশন। রেক্টেঙ্গুলার ফাংশনের নাম দিয়ে বুঝাইতেছে এটা একটা রেক্টেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে। রেক্টেঙ্গুলার ফাংশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি দেখেন। যদি টি এর ভ্যালু -0.5 এর থেকে -0.5 এর সমান বা বড় হয় তখন আমরা এটার ভ্যালু ধরবো 1, আর যদি 0.5 এর থেকে ছোট হয় তখন আমরা ধরবো এটার ভ্যালু 1, আর বাকি সব জায়গায় এটা 0। তাহলে এটা ছবিটা দেখতে কিরকম হবে? এটা ছবিটা দেখতে হবে এরকম একটা রেক্টেঙ্গলের মতো, তাই না? এটা ছবিটা দেখতে হবে এরকম রেক্টেঙ্গলের মতো একটা। সিমিলারলি আপনার সিগন্যাল ট্রায়াঙ্গুলারও হইতে পারে। ট্রায়াঙ্গুলারটা কি হবে? যে আপনার 0 তে 1 হবে। একদম ঠিক 0 তে যেয়ে এটার ভ্যালু হবে লাগে 1। এটার জন্য আপনার এই জিনিসটা ফলো করতে হবে। এই শর্তটা ফলো করতে হবে। দেখেন এখানে কি বলা আছে? টি এর ভ্যালুটা যখন হাফ এর থেকে ছোট বা হাফের সমান হবে তখন এটার ভ্যালুটা হবে 1 - 2t। তাহলে টি এর ভ্যালু ধরলাম যে টি এর ভ্যালু 0। টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 আর 2 গুণ করলে হবে 0, তাহলে ভ্যালুটা হবে 1। আবার ধরলেন 0.5 -0.5 যদি হয়, -0.5 এ এখানে হবে 0.5 আর 2 গুণ করলে হবে 1, 1 আর -1 করলে হবে 0। তাহলে এটা আমার একটা ট্রায়াঙ্গুলার ফাংশনকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? আপনারা যে একটু আগে বললাম ফাংশন জেনারেটরও কিন্তু রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার এই সূত্রগুলো ফলো করলেই আপনার ওই সিগন্যালগুলোকে জেনারেট করা হয়। ফাইনালি আমরা যে জিনিসটা দেখব এটাও অনেক ইম্পর্টেন্ট। ইউনিট স্টেপ ফাংশনের মতো ইউনিট ইম্পালস ফাংশন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং পরের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা এটা অঙ্কে ইউজ করব। এই ইউনিট স্টেপ আর ইউনিট ইম্পালস এই ২ টা জিনিস দিয়েই কিন্তু পরবর্তী পুরা কোর্সটাতে আমরা অঙ্ক করব। ঠিক আছে? ইউনিট স্টেপ আর ইউনিট ইম্পালস। ইউনিট ইম্পালসটা কি দেখেন? ইউনিট ইম্পালসটা হলো গিয়ে শুধুমাত্র আপনার 0 তে 1 একটা ভ্যালু থাকবে। আর বাকি কোনো জায়গাতে কোনো ভ্যালু নেই। মানে শুধুমাত্র যখন টি এর ভ্যালু 0 তখনই এটার মান 1, আর বাকি সব জায়গাতে এটার ভ্যালু 0। এখন আপনি পুরা রেঞ্জটাকে যদি আপনি ইন্টিগ্রেট করেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটিতে ইন্টিগ্রেট করেন আপনি কত পাবেন? শুধু 1 পাবেন। কারণ বাকি সব জায়গায় এটা 0। শুধু 0 তে এটার ভ্যালু 1। ইন্টিগ্রেট করা মানে কি? ছোট ইন্টারভ্যাল নিয়ে আপনি সবগুলোকে যোগ করে দিতেছেন, তাই না? তো ইনফিনিট পর্যন্ত 0, এখানে ইনফিনিট পর্যন্ত 0। শুধু এখানে একটা ভ্যালু 1। তাহলে আপনি যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করেন, আপনি কি এই 1 টা বাদে অন্য কিছু পাবেন আর? কিছু পাবেন না। কারণ ওখানে আর কিছু নাই। -ইনফিনিটিও আর কিছু নেই, +ইনফিনিটিও কিছু নেই। সবকিছুতে মান 0। তখন আমরা ওই জিনিসটাকে বলি এটা একটা ইউনিট ইম্পালস ফাংশন। শুধুমাত্র 0 তে এটার ভ্যালু 1, আর বাকি সব জায়গায় 0।
কারো কোনো কনফিউশন আছে? থাকলে করতে পারেন। সিমিলারলি আমরা যদি এই ডেল্টা টি যেটা দিয়ে প্রকাশ করি, ইউনিট ইম্পালসকে আমরা ডেল্টা টি দিয়ে প্রকাশ করি। ডেল্টা টিকে আমরা যদি ইউনিট ইম্পালসটাকে জিরোতে না দেখায় অন্য কোনো একটা জায়গাতে দেখাইতে চাই, তখন আমরা কি করব, টি নট পরিমাণ চাইলে আমরা শিফট করে দিতে পারি। ইউনিট ইম্পালস ফাংশনটাকে যদি শিফট করে দিই, তাহলে জিরো বাদে আমরা অন্য কোনো একটা জায়গাতে 1 ভ্যালু পাবো। আর যদি আমরা 1 এর জায়গায় অন্য কোনো একটা ভ্যালু চাই, তখন সিম্পলি আমরা পুরো ফাংশনটাকে অ্যামপ্লিটিউড স্কেল করে দিব। এখানে কে দ্বারা আমরা স্কেল করছি, তাহলে আমরা কি করব, টি নট পয়েন্টে যে কে একটা ভ্যালু পাবো, অ্যামপ্লিটিউড স্কেল করছি আর টাইম শিফট করছি, তাহলে আমরা অন্য একটা জায়গাতে অন্য একটা ভ্যালু ইউনিট ইম্পালস দেখাইতে পারবো। তখন এখানে আর ইউনিট ইম্পালস নেই, তখন ইউনিট ইম্পালসকে আমরা কে দিয়ে গুণ করে ফেলছি। ঠিক আছে, এইটাই তাহলে আমাদের আজকের ক্লাসের মানে গোল ছিল, এই পর্যন্ত শিখেই এলিমেন্টারি ফাংশনগুলো কি দেখা আর বিভিন্ন ধরনের কম্বাইন্ড অপারেশন শিখা। আপনাদের যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর আমি কিছু এক্সারসাইজ আপনাদেরকে ক্লাসরুমে আপলোড করে দিব। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে একটা ভিডিও সিরিজ আপলোড করছিলাম নেসো একাডেমির। আপনারা কেউ কি ভিডিও সিরিজটা দেখছিলেন? স্যার দেখে তো ভয় পাইছি স্যার, দেখে অনেকগুলো শেষই ভিডিও। করতে পারি না, 300 কতটা জানি ভিডিও কিন্তু স্যার। মজার ব্যাপার হলো কি, প্রত্যেকটা ভিডিও কিন্তু 5 মিনিট 6 মিনিটের বেশি না। সো আমি সাজেস্ট করবো, আপনাদের যদি কোনো টপিকে কোশ্চেন থাকে আপনারা চেষ্টা করবেন ওটা প্লে লিস্টের মধ্যে নাম কিন্তু দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। মনে করেন টাইম শিফট আপনারা বুঝতে পারতেছেন না, ঠিক আছে, তো আপনারা টাইম শিফটের জন্য যে ভিডিওটা, শুধুমাত্র ওই ভিডিওটা দেখবেন, বা স্কেলিং এর যে ভিডিওটা, শুধু স্কেলিং এর ভিডিওটা দেখবেন। জি স্যার। সব দেখার দরকার নেই, সব দেখে তো আর 350টা ভিডিও তো জি। দেখে শেষ করা সম্ভব না। তো যেটাতেই কনফিউশন, আপনারা জাস্ট ভিডিওটা দেখে কনফিউশনটা ক্লিয়ার করবেন। ওটা বেশ ভালো চ্যানেল এবং সবকিছু খুব ক্লিয়ারলি দেখানো হয়েছে ওখানে। জি স্যার। স্যার আমাদের আগের ক্লাসে যে ম্যাথ গুলা করতে বলছিলেন স্যার, কোন চ্যানেলে স্যার? স্যার ওই ম্যাথটারও কি দিবেন স্যার আমাদেরকে, হ্যান্ড নোটটা মানে এক্সারসাইজ গুলা? আমি আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা বইয়ের এক্সারসাইজের একটা সলিউশন ম্যানুয়াল থাকে। এই সলিউশন ম্যানুয়ালটা আমি আপনাদেরকে খুঁজতে বলছিলাম, আপনারা কেউ কি খুঁজছিলেন? আমি পাই নাই এখনো, আমি এখনো নিজেও সলিউশন ম্যানুয়ালটা পাইনি। আমি বলছিলাম যে পাইলে আমি আপনাদেরকে দিব। এটার কথাই বলছিলাম গত ক্লাসে ম্যাথ জি নিয়ে। স্যার। আপনারা একটু খুঁজে দেখেন, আমি এখন পর্যন্ত পাইনি। জি স্যার, না স্যার, জি স্যার, না স্যার, সলিমানের বই থেকে আমাদের কিছু এক্সারসাইজ করতে বলছিলেন স্যার আপনি। হ্যাঁ, আমি দেখতে বলছিলাম আপনাদেরকে। আমি জি জাস্ট দেখতে বলছিলাম যে এই সংক্রান্ত যে কোনো প্রবলেম থাকলে একটু দেখেন আপনারা। আমি আপনাদেরকে তারপরেও পিডিএফ একটা যেটা দিব উইকেন্ডে, এই পিডিএফ এর মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে এক্সারসাইজের নাম্বারগুলো আর এক্সাম্পলের নাম্বারগুলো উল্লেখ করে দেওয়ার জন্য। আপনারা জাস্ট ওই পার্টিকুলার জি স্যার, প্রবলেমগুলো একটু থ্যাংক ইউ ভালো করে স্যার। দেখবেন। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নেক্সট উইক দেখা হবে। Yes, sir. হ্যাঁ, জি ভালো স্যার, থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।